কিওয়ার্ড সবসময় নিজের যেটা ভালো লাগবে এবং নিজের কাছে যেটা মনে হবে এই কিওয়ার্ডটা আমার প্রোডাক্টের রিলেটেড এবং এটা নিতে হবে, তাহলে অবশ্যই নিব এটা। তখন আর ওই কিওয়ার্ডের কম্পিটিশন, ভলিউম সার্চ এই সব কিছুই দেখার দরকার নাই। এক কথায় আপনার নিজের উপরই বেশি কিওয়ার্ড ডিপেন্ড করবে। ওইখানে জাস্ট কিওয়ার্ডের আইডিয়া দেওয়ার জন্য কিন্তু ওইটা দেখানো হয়েছে। ওইখানে কিন্তু এরকম বলা হয় না যে এই কিওয়ার্ড গুলো তুমি গুগল অ্যাডস এর জন্য ইউজ করো। ওইখানে বলাই আছে যে কিওয়ার্ড আইডিয়াস। ওইখান থেকে আপনার যে খুশি, যেটা খুশি, যেটা ভালো লাগবে এবং যেটা মনে হবে যে এই কিওয়ার্ডটা আমার ভালো লাগতেছে, আমার প্রোডাক্টের সাথে রিলেটেড, মানুষজন সার্চ করলে আমার কিওয়ার্ডটা আসবে, তখন আমাদের ওই কিওয়ার্ডটা নিয়ে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, গত ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চ শিখেছি একটা গুগল অ্যাডস এর জন্য। আজকে আমরা গুগল অ্যাডস দেওয়া শুরু করব। আজকে আমাদের কিন্তু গুগল অ্যাড দেওয়াই শুরু। এরকম একটা অ্যাড আমরা দিব, যেগুলো আমরা যখন আমাদের রান হবে তখন কিন্তু এরকম স্পন্সর লেখা থাকবে। এরকমই আমরা ট্যাগ দিব এখানে, ইউআরএল, হেডলাইন, টাইটেল, এই যে এটার মতো। এটা কিন্তু আমি বলেছি যে গুগল সার্চ সাইডের এটা হলো আপনার ইউআরএল, এটা হলো যাইয়া হেডলাইন, এটা হলো যাইয়া ডেসক্রিপশন, এটা হলো যাইয়া এক্সটেনশন। এবং কোন কোন দেশে অ্যাড রান করব সেই দেশ অনুযায়ী কিন্তু শো হবে যদি সার্চ করা হয়, এবং কিওয়ার্ড গুলো যদি ওই দেশ অনুযায়ী হয়। আর যেটা হলো যে যার যার কোশ্চেন থাকবে, একটা খাতা কলম নেন সামনে, অথবা আপনার ল্যাপটপের নোটপ্যাড আছে, ওইখানে আপনি সুন্দর করে লিখে রাখেন। কারণ এক টপিকের মাঝে মধ্যে আমি কোশ্চেন নিব থামিয়ে থামিয়ে, কিন্তু সব সময় তো কোশ্চেন নেওয়া সম্ভব না। ক্লাস শেষে কিন্তু এই জন্য কোশ্চেন নেওয়া হয়। কারণ টপিকের মাঝখানে যদি আমি কোশ্চেন নিই তাহলে আমি নিজেই টিউটোরিয়াল ভুলে যাই যে আসলে কি শিখাবো পরবর্তী বলে। এই জন্য আমি কিন্তু সবাইকে বলেছি যে, সেজন্য বলেছি সবাই খাতা কলম নেবেন ক্লাসের টাইপে। কোশ্চেন গুলো এক একটা করে, যে টপিকটা আমি শুরু করবো ওই টপিকের উপর যে কোশ্চেনটা থাকবে শর্টকাটে একটা টান দিয়ে লিখে রাখবেন, যেন আপনি পরবর্তীতে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করতে পারেন। আর যখন দেখবেন যে ফুল টিউটোরিয়ালটা আপনার দেখা হবে, লাইভ ক্লাসটা, তখন দেখবেন ওই মধ্যেই আপনি আপনার কোশ্চেনটা অ্যান্সার পেয়ে যাবেন। এই জন্য কিন্তু আমরা মাঝখানে মাঝে মধ্যে থামি কোশ্চেন নিয়ে, এছাড়া কিন্তু নেই না। আচ্ছা, এখন আমরা একটা গুগল অ্যাড দিব, সরাসরি গুগল সার্চ অ্যাড। এটা তো আমরা সার্চ অ্যাড শিখতেছি। সার্চ অ্যাডের কিন্তু আরেকটা নাম বলেছিলাম টেক্সট অ্যাড। মানে এরকম লেখা দিয়ে তো অ্যাড, টেক্সট আকারে, এই জন্য এটাকে বলা হয় টেক্সট অ্যাড। গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস একই কথা। এখন গুগল অ্যাড দিতে কি কি লাগবে? গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, ক্লায়েন্টের, কার্ড পেমেন্ট মেথড, ওয়েবসাইট, অথবা এখানে আমরা লিখে দিই প্রোডাক্ট লিংক। লিংক আর ইউআরএল একই কথা। অর ল্যান্ডিং পেজ, মানে অনেকগুলো যেখানে প্রোডাক্ট থাকে ওটাকে বলা হয় ল্যান্ডিং পেজ লিংক। ল্যান্ডিং পেজ বলতে আমরা আমাদের সামনে যে জিনিসটা দেখতে পাই এটাই ল্যান্ডিং পেজ। এখন একটা প্রোডাক্টের অনেকগুলো ল্যান্ডিং পেজ থাকে না, ওরকম। এখন এই জিনিসগুলো লাগবে। এরপরে এখন আমাদের আরো কিছু অ্যাড হয়েছে। এখন দেখেন, যে প্রোডাক্টের অ্যাড রান করব, যে প্রোডাক্ট এর অর ওয়েবসাইট অথবা যেটাই বলি না কেন একই, যে প্রোডাক্টের অ্যাডস রান করব তার জন্য কিওয়ার্ড, আমাদের এগুলো রেডি। এবার আমার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করব তিনি কোন দেশে অ্যাড রান করতে চায়, টার্গেটেড লোকেশন, এবং তাকে আমরা জিজ্ঞেস করব যে তার ডেইলি বাজেট কত। একটা অ্যাড দিতে হলে ডেইলি বাজেট লাগে। ওকে। এরপরে আর একটা জিনিস লাগবে এই অ্যাড দেওয়ার সময়, ক্রিয়েট করার সময়, সেটা হলো যে সিপিসি। এটা আমরা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করব না, এটা আমরা নিজেরা দেব। সিপিসির পুনরূপটা আমি বলে দিই, কস্ট পার ক্লিক, যেটা ইতিমধ্যে আমরা অনেকবার শিখে ফেলছি যে একটা প্রত্যেকটা কিওয়ার্ডের এরকম সিপিসি থাকে। একটা অ্যাড যখন আমরা রান করি, সেই কিওয়ার্ড দিয়ে যে একটা শো হয়, যদি কেউ ওই অ্যাডে একটা ক্লিক করে, এই একটা ক্লিকের জন্য
কত ডলার কাটবে, এটাই মূলত কিন্তু সিপিসি কস্ট পার ক্লিক। আমরা এভাবে ব্যাখ্যা দিব যে সিপিসি কস্ট পার ক্লিক, এরকম ব্যাখ্যা দিলে তো হবে না। ব্যাখ্যাটা দিব যে সিপিসি মানে কি, আমরা একদম বাংলা ভাষায় বলবো যে একটা প্রত্যেকটা কিওয়ার্ডের একটা সিপিসি থাকে গুগল থেকে নির্ধারিত, লো রেঞ্জ, হাই রেঞ্জ। আপনি যখন ওই কিওয়ার্ড লিখে সার্চ করার পর যে অ্যাড শো হবে, ওই অ্যাডে মানুষজন যখন এরকম ক্লিক করবে, ওই ক্লিকের জন্য গুগলকে একটা ডলার দিতে হয়, সেন্ট, $1 যাই দাও এরকম দিতে হয়, এটাই সিপিসি। এই সিপিসিটা আমরা নিজেরা ম্যানুয়াল সেট আপ করে দিতে পারবো এক একটা কিওয়ার্ডের জন্য। যে কিওয়ার্ডের জন্য অ্যাভারেজ, যেটাকে বলা হয় অ্যাভারেজ সিপিসি, যে আমি অ্যাড দেওয়ার সময় অ্যাভারেজ সিপিসি সেট আপ করে দিতে পারবো। যে যে আমার 10টা কিওয়ার্ড আছে, এই 10টা কিওয়ার্ডের জন্য আমার সিপিসি হবে সর্বোচ্চ, যেটা আমরা সেট আপ করে দিই, মনে করেন যে 0.85 সেন্ট। এটা আমরা নিজেরা ম্যানুয়ালি সেট আপ করে দিতে পারবো। তার মানে এটা অ্যাভারেজ, মানে আমার যদি 10টা কিওয়ার্ড হয়, 10টা কিওয়ার্ডের জন্য আমরা অ্যাভারেজ একটা সিপিসি সেট আপ করে দিতে পারবো অ্যাডের মধ্যে, সর্বোচ্চ এত। মানে গুগলকে বললাম যে আমার যতগুলো কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের অ্যাভারেজ একটা সিপিসি আমি দিলাম 0.85। তুমি তোমার মতো করে ওই কিওয়ার্ডের জন্য যে অ্যাডগুলো শো হবে, ওই অ্যাডে ক্লিক করলে কেটে নিবা। তাকে আমি একটা লিমিট দিয়ে দিচ্ছি যে এর বেশি তুমি কখনোই কাটতে পারবে না। যদি ওই কিওয়ার্ডের মনে করেন এর থেকে বেশি হয়, সমস্যা নাই, আমরা ম্যানুয়ালি তাকে সেট আপ করে দিলাম যে যে এখন এখন এই কিওয়ার্ডের বাজেট $1, $2 এক একটা কিওয়ার্ডের, আমরা অত দিতে পারবো না। আমরা বললাম যে এই কিওয়ার্ডের জন্য বাজেট এরকম হতে পারে অ্যাভারেজ, তুমি তোমার সাধ্য মতো করে ওইটা কেটে নাও। তখন গুগল করবে কি, আপনার যে এই সিপিসিটা আছে, যখন আমি এইটা সর্বোচ্চ সেট আপ করে দিব, তিনি এর বেশি কখনো কাটবে না, এর কম কাটবে। এখন আস্তে আস্তে এক সময় আমাদের এই সিপিসি একেবারেই কমে যাবে। যত সিপিসি কম হবে, তত আপনার ক্লিক বেশি আসবে, অ্যাডের রেজাল্ট ভালো হবে। এখন এই সিপিসি কম হওয়ার অনেক কারণ বা অনেক সিস্টেম আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তাহলে আশা করি সিপিসিটা নিয়ে আমরা সবাই ক্লিয়ার কিনা একটু বলি, কারণ এইটা আমরা মনে করতেছি আজকে নতুন, এটা নিয়ে আমি অনেকবার বলেছি যে আসলে সিপিসিটা কি এবং কেন। আমরা বুঝতে পারছি সিপিসি কিন্তু আমরা ম্যানুয়ালি সেট আপ করতে পারবো। প্রত্যেকটা কিওয়ার্ডের তো আলাদা আলাদা সিপিসি থাকে, আমরা প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য একটা এভারেজ সিপিসি সেট আপ করে দিব, তাতে আমাদের সমস্যা নাই। কারণ গুগলের এটা নির্ধারণ, সমস্যা নাই, তাও আমাদের অ্যাডগুলো শো হবে। এমন না যে এই সিপিসির বাজেট, কারণ প্রত্যেকটা কিওয়ার্ডে একটা লো রেঞ্জ, হাই রেঞ্জ কিন্তু আছে, গুগল দিয়ে দিচ্ছে। এর মধ্যে থেকে আমরা এভারেজ একটা সেট আপ করে দেবো। এখন আমরা কিভাবে এভারেজ সেট করবো সেটা আমি দেখাবো। আশা করি এটা ক্লিয়ার, এটা নিয়ে কারো কোশ্চেন নাই। সিপিসি তাহলে আমাদের এটা কিন্তু কোনো ক্লায়েন্ট আমাকে বলবে না, এটা আমার মতো করে দিতে হবে। ক্লায়েন্ট থেকে আমার ইনফরমেশন নিতে হবে কি, জি এভারেজ তো সবসময় টোটাল, আমরা টোটাল যত বাজেট দিব ওই বাজেটের উপর ডিপেন্ড কইরা এরকম সিপিসি কাটবে। এটা গত ক্লাসে আমি বলেছি, যদি $10 আমরা বাজেট দিই এক একটা ক্লিকের জন্য, যদি এইরকম আমাদের কত কাটে, 85 সেন্ট কাটে, তাহলে এই 85 সেন্টের জন্য টোটাল $10 কয়টা ক্লিক পাবো একটা হিসাব করলে কিন্তু আমরা পেয়ে যাই। এখন কথা হলো যে গুগল অ্যাড দিতে আমাদের কিন্তু আরো কিছু বেড়েছে, যে কি কি আমাদের লাগবে। গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস। আর একটা কথা বলে রাখি, যারা মনে করতেছেন যে এমসিসি অ্যাকাউন্টে আপনার ঝামেলা বা বুঝতে সমস্যা হয়, তারা এমসিসি অ্যাকাউন্টের চিন্তা বাদ দেন। এমসিসি অ্যাকাউন্ট না হইলেও আপনি কিন্তু অ্যাড রান করতে পারবেন। আমি প্রথম ক্লাসে যেটা দেখাইছিলাম যে গুগল অ্যাড অ্যাকাউন্টের আমরা ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিয়ে অ্যাড রান করতে পারবো। অনেক ক্লায়েন্ট আছে এমসিসি অ্যাকাউন্ট বুঝে না এবং তারা এই বিষয়ে জানে না। যেসব ক্লায়েন্ট আপনাকে এসে বলবে এমসিসি অ্যাকাউন্টের কথা, তাদের জন্য, এই জন্য আমরা যদি ওই প্যারাটা না নিতে চাই, আমরা যেভাবে প্রথম ক্লাসে দেখিয়েছিলাম একজন ক্লায়েন্টের জন্য অ্যাড অ্যাকাউন্টের কিভাবে অ্যাক্সেস নিয়ে অ্যাড রান করবো, সেম ভাবে আমরা অ্যাড রানটা করে দেবো। এক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নাই। এই এমসিসি অ্যাকাউন্টটা আসলে একটু অ্যাডভান্স লেভেলের জন্য, ওটা আসলে একটু যারা পরিচিত বা পূর্ব পরিচিত পুরাতন, তারা এটা ম্যানেজমেন্ট একটু ইজিলি ভাবে বুঝবে। এই জন্য এমসিসি অ্যাকাউন্ট যদি আপনার মনে হয় যে আপনার কাছে বিরক্তি, ভালো লাগতেছে না, তাহলে ওটা স্কিপ করে যান। কারণ আমি কিন্তু এমসিসি অ্যাকাউন্ট দিয়ে তেমন একটা অ্যাড রান করিই না। অনেক ক্লায়েন্ট এমসিসি অ্যাকাউন্টের কিছুই বোঝে না, এই জন্য কিন্তু আমি আলাদা আলাদা ক্লায়েন্টের অ্যাক্সেস কিন্তু আমার নেওয়া থাকে। প্রথম ক্লাসে যেভাবে আমরা অ্যাক্সেস নিয়েছিলাম গুগল অ্যাড অ্যাকাউন্টের, সেম ভাবে আমরা কিন্তু অ্যাক্সেসটা নিয়েছি। এই যে দেখেন, এখানে দেখেন আলাদা আলাদা ক্লায়েন্ট গুলোর কি অ্যাক্সেস নেওয়া আছে না, এই যে দেখছেন।
আমারও কিন্তু এমসিসি অ্যাকাউন্ট আছে, কিন্তু এটা আমার কাজে লাগে না। এই যে দেখেন, আলাদা আলাদা ক্লায়েন্টের প্রত্যেকটার কি আলাদা আলাদা অ্যাকাউন্ট অ্যাক্সেস, এভাবে নিয়ে আমরা অ্যাড ডান করবো। তাহলে আমাদের যে ক্লায়েন্টের অ্যাক্সেস নেওয়া ছিল রবিউল ইসলাম, এই অ্যাড অ্যাকাউন্টে আমি ঢুকবো আমার গুগলে অ্যাড দেওয়ার জন্য। একই জিমেইলে এমসিসি বলেন এবং গুগল অ্যাড অ্যাকাউন্ট বলেন, সব নেওয়া যাবে। এক কথায় সব নেওয়া যাবে একই জিমেইলে, কোনো সমস্যা নাই। আমার এখানে তো এই লাইভ দেখতেই পাচ্ছেন, আমার তো এই একটা জিমেইলেই তো ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস, আবার এমসিসি অ্যাকাউন্ট গোষ্ঠী সুদ্ধা সব দেওয়া আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে আসলাম। আমি কিন্তু এমসিসি না, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট যেটা, সেটা আলাদাভাবে অ্যাক্সেস নেওয়া। এই যে রবিউল ইসলাম, তারটা আসলাম। আসার পরে এখানে ওভারভিউ যাব, এখানে আমি নিউ ক্যাম্পেইন পাবো। এই ক্যাম্পেইনে আসলে আমি একটা প্লাস আইকন পাবো। এখান থেকে আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন তৈরি করি। এখন ক্যাম্পেইন কোনটাকে বলা হয়, গুগল অ্যাডস কোনটাকে বলা হয়, এইখানে যে আমরা এটা দেখতে পাচ্ছি না, এই টোটালটাকে গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন একই কথা বলা হয়। একটা ক্যাম্পেইনের ভিতরে অনেক কিছু থাকে গুগলের। যেমন এই গুগল অ্যাড দিতে আপনার কি কি লাগতেছে, এই যে একটা প্রোডাক্টের ইউআরএল অথবা ওয়েবসাইট ইউআরএল, হেডলাইন লাগতেছে, এবং দেখেন এই যে ডেসক্রিপশন লাগতেছে, এবং এটা হলো এক্সটেনশন, এইটা লাগতেছে, এবং এইটার ভিতরে কিওয়ার্ড আছে। এই সব যে জিনিসগুলো কি কি বললাম, ইউআরএল দেওয়া, হেডলাইন দেওয়া, লোকেশন দেওয়া, ডেইলি বাজেট দেওয়া, সিপিসি দেওয়া, সাইড লিঙ্ক এক্সটেনশন দেওয়া, এই সবগুলো মিলাইয়া বলা হয় একটা ক্যাম্পেইন। মানে একটা ক্যাম্পেইনের মধ্যে এই এই জিনিসগুলো থাকে, এই যে ইউআরএল এবং হলো আপনার হেডলাইন, ডেসক্রিপশন, সাইড লিঙ্ক, এগুলো হলো সবগুলো মিলিয়েই জাস্ট একটা বলা হয় এনাকে ক্যাম্পেইন। তার মানে এটাকেই আমরা বলি একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন। এটাই ক্যাম্পেইন বলতে, আলাদা একটা আমরা যে করতে আছি এইটা। কারণ একটা ক্যাম্পেইনের মধ্যে অনেক কিছু থাকে, অ্যাড গ্রুপ, অ্যাড সেট, অ্যাড কপি। অ্যাড গ্রুপ আর অ্যাড সেট একই কথা। অ্যাড কপি থাকে, ইউআরএল, হেডলাইন, ডেসক্রিপশন, টার্গেট লোকেশন, ডেইলি বাজেট, এইগুলো থাকে হলো একটা ক্যাম্পেইনের মধ্যে। এটা আমরা মাথায় রাখবো। এই জন্য আমরা একটা ক্যাম্পেইন যখনই ওপেন করব বা তৈরি করবো, তখনই আমরা দেখতে পারবো এগুলো। এই সবগুলো মিলেই একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন। ওই যে যা যা নাম বললাম, ইউআরএল, হেডলাইন, ডেসক্রিপশন, যা যা আছে। এখন আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করলেই দেখবেন যে নিউ ক্যাম্পেইন তৈরি করার অপশন আছে। এগুলো আমরা পরে, অথবা ওভারভিউতে গেলেও আমরা নিউ ক্যাম্পেইন তৈরি করার অপশন পাবো। যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। যখনই আমি নিউ ক্যাম্পেইনে ক্লিক করব, তখন আমাকে গুগল কোশ্চেন করবে, তুমি এখানে কোন উদ্দেশ্যে গুগল অ্যাডস দিতে আসছো, অথবা গুগল অ্যাডস ক্যাম্পেইন। এখন কিন্তু আমাদের গুগল অ্যাডস এর সাথে আর একটা নাম অ্যাড হইলো, গুগল অ্যাডস ক্যাম্পেইন অথবা গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন, একই কথা। আর একটা কিন্তু নাম আমাদের এসে গেল। তো গুগল অ্যাডস ক্যাম্পেইন অথবা কোন উদ্দেশ্যে তুমি এখানে অ্যাড দিতে আসছো, গুগল তোমাকে বলবে না। আমাদের তো এক একজনের এক একটা উদ্দেশ্য থাকে, এক এক ক্লায়েন্টের কি এক একটা উদ্দেশ্য থাকে। কোনো ক্লায়েন্টের উদ্দেশ্য কি, যে তার একটা ওয়েবসাইট আছে, তিনি এই ওয়েবসাইটে সরাসরি সেলস চায় গুগলের মাধ্যমে। যেমন এরকম গুগলের মাধ্যমে মানুষজন তার রিলেটেড প্রোডাক্ট কিওয়ার্ড লিখে সার্চ করবে, তার অ্যাড আসবে, মানুষ এখান থেকে ক্লিক করে তার প্রোডাক্টটা কিনবে। অনেকে চায় না এরকম সরাসরি সেলস। এটা আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে আমি সেলস চাই, তখন কিন্তু আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে সেলস, এটা আপনার অবজেক্টটা সিলেক্ট করতে হবে। তার মানে আমরা যখন কোনো ক্লায়েন্ট বলবে আমি সরাসরি তোমার থেকে সেলস চাই, তখন আপনি এই সেলসটাকে সিলেক্ট করবেন। এবং কিছু ক্লায়েন্ট এসে আপনাকে বলবে, মনে করেন আমি আরেকটা ওয়েবসাইট দেখাই, যে আমি চাচ্ছি আহ, একটা ডিজিটাল মার্কেটিং কোর্সের ফ্রি সেমিনার করাবো। এই সেমিনারের জন্য কিছু লোকের নাম, মোবাইল নাম্বার, সিটি, এইগুলো চাই। অথবা কোনো লোক এসে বলবে আমি ফ্ল্যাট সেল করব, রিয়েল এস্টেট বিজনেস যেটাকে বলা হয়, রিয়েল এস্টেট। এই যে বড় বড় হাই কোম্পানি, একটু লোকানো বারবার, রিয়েল এস্টেট কোম্পানি মানে বড় বড় হায়ার বিজনেস, যেগুলো যেসব বিজনেস মানুষ কিন্তু অনলাইন থেকে সরাসরি কেনা। যেমন যেসব লোক ফ্ল্যাট কিনবে, তারা কিন্তু কখনোই এরকম অনলাইন থেকে সরাসরি ফ্ল্যাট কিনবে না। টাকা অর্ডার করেন, এত টাকা কেউ সরাসরি অনলাইন দিতেছে না, কিন্তু এই সব একটা সামান্য প্রোডাক্ট, এগুলো কিন্তু অনলাইনে দিনে সেল দিতে হবে। এখন বড় বড় হায়ার কোম্পানি অথবা কোনো লোক যদি একজন লোকের ইউজার ইনফরমেশন, নাম, দাম, এই সব জিনিস চায়, তখন আমাদেরকে এই অবজেক্টটা সিলেক্ট করে অ্যাড ডান করতে হবে। এগুলো আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দেবে, অথবা আপনি আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে আসলে তুমি
কি চাও তোমার এই ইসের জন্য। অথবা অনেক সময় আমরা ওয়েবসাইট দেখেও নিজেরা বুঝতে পারবো আমাদের কোন অ্যাডটা রান করতে হবে। তার মানে লিড অ্যাড মানে কোনো লোকের, একজনের ইউজারের ইনফরমেশন, নাম, দাম এইগুলো কালেক্ট করা। দেন ওইগুলো যখন কালেক্ট হবে, আপনি কিন্তু তাদের সাথে পরবর্তীতে ফোনে কথা বলে আপনার প্রোডাক্টের ডিটেলস অথবা সার্ভিস বলেন, যে কোনো জিনিসের ডিটেলস বলে তাদের কিন্তু সেল করতে পারবেন। এটাও কিন্তু সেলের উদ্দেশ্য। তবে এই সেলটা যেমন মানুষ সরাসরি অনলাইন থেকে ডাইরেক্ট সেলস করে, এটা আগে একজন ইউজারের নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল এগুলো নিয়ে তার মাধ্যমে সরাসরি কন্ট্যাক্ট করা অথবা তার অফিস ভিজিট করতে বলে, এর মাধ্যমে কিন্তু সেল করা। যেমন আমি যদি আমার কোর্স সেল করতে চাই, তাহলে আমি লোকদেরকে নাম, দাম, মোবাইল নাম্বার এগুলো নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে বলবো যে আমার একটা ফ্রি সেমিনার আছে, এখানে আসো। দেন তারা কিন্তু ওইটা বিষয় যখন তাদের আইডিয়া দেওয়া হবে, তখন কি তারা এই কোর্সটা পারচেস করবে যেভাবেই হোক। তাহলে লিডস এর উদ্দেশ্য সেল। এখন কিছু কিছু ক্লায়েন্ট এসে বলবে আমি, আমার একটা প্রোডাক্ট আছে, মনে করেন কিছু ক্লায়েন্ট এসে বললো যে আমার একটা প্রোডাক্ট আছে অথবা আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আমি শুধু লোকজনকে নিয়ে এসে আমার ওয়েবসাইটটা দেখাতে চাই। তিনি সেলসের কথাও বলে নাই, কোনো কিছুই বলে নাই, তিনি বলছে যে এই ওয়েবসাইটে আমি প্রচুর ভিজিটর চাই, লোকজন চাই, লোকজন এখানে আসবে, এসে আমার এই প্রোডাক্ট যা যা আছে এই সব জিনিসগুলো দেখবে। তখন কিন্তু আমাকে তার জন্য ওয়েবসাইট ট্রাফিক, ট্রাফিক মানে হলো ভিজিটর, যে আপনার ওয়েবসাইটে। এখন সেক্ষেত্রে আপনি যেটা দেখান, ওয়েবসাইট দেখাতে পারেন, প্রোডাক্ট দেখাতে পারেন, আপনার ইচ্ছা, যেটাকে বলা ওয়েবসাইট ট্রাফিক। এরপর আছে প্রোডাক্ট অ্যান্ড, এই যে যে জিনিসগুলোর নাম বলতেছে এগুলো কিন্তু ডিটেলস সহ আপনাকে হোমওয়ার্ক জমা দিতে হবে। এইটা কখন, কোন উদ্দেশ্যে, এইটা কোন উদ্দেশ্যে, এই ওয়েবসাইট ট্রাফিক, এই যা যা লেকচার আমি দিতে আছি এইটাই কিন্তু আপনার হোমওয়ার্ক হিসেবে জমা দিতে হবে। লেখা লেখা কোনটার উদ্দেশ্য কি লিখে রাখবেন, তাহলে আপনার মনে থাকবে। প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন আর একটা আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস সার্ভিস, এই দুইটা একই, তবে এইটা তেমন একটা মানুষ রান করে না, এটার থেকে এইটা বেশি করে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা দ্বারা কি বোঝানো হয়? এটা দ্বারা করা হয় কি, মনে করেন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে সেই রকম বলে আমার একটা বিজনেস আমি ইউকে তে রান করেছি, এই বিজনেসটা আমি কি করতে চাই, শুধু প্রচার করতে চাই মানুষের সামনে। অথবা মনে করেন আমি উত্তরাতে একটা অফিস দিয়েছি, এই অফিসটা আমি অফিস সম্পর্কে ডিটেলস বিস্তারিত লিখে মানুষের সামনে শুধু প্রচার করব, আর কিছু না। এখন অনেক সময় কিন্তু এই প্রচারের উদ্দেশ্য সেল, প্রোডাক্ট কেনা বেচা হয়ে যায়। আবার অনেক সময় কিন্তু এই যে ওয়েবসাইট ট্রাফিক নিয়ে এসে ওয়েবসাইটে ফেলে দেয়, যখন কারো প্রোডাক্ট পছন্দ হয় তখনও কিন্তু সেল হয়ে যায়। সব দিক থেকেই কিন্তু সেল হয়, এক একভাবে না একভাবে সেল হয়, তবে এক একজনের উদ্দেশ্য থাকে। তার মানে নতুন কোনো বিজনেস কেউ যদি রান করে, তিনি যদি বলেন আমি এই প্রোডাক্টের পরিচিতি বাড়াতে চাই, শুধু মানুষ দেখবে দেখবে, আমি মানুষের সামনে হিউজ প্রচার করতে চাই। আপনি যদি অনেক প্রচারণা করতে চান, তাহলে দেন এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস এইটা দিয়ে আমরা ক্যাম্পেইন করি। এটা আমাদের না করলেও হয়। এটা সেম, দুইটার একই কাজ, তবে এইটাই বেশি জনপ্রিয়তা, এটা তেমন একটা মানুষ করে না। অ্যাপ প্রমোশন আমরা দেখেই বুঝতে পারতেছি, আপনার গুগল প্লে স্টোরে কোনো একটা অ্যাপস আছে, ওই অ্যাপসের আপনি ইনস্টল যদি জনগণ থেকে বাড়িয়ে নিতে চান, তাহলে অ্যাপ প্রমোশন, এটা শুধু আপনার হলো অ্যাপ প্রমোশনটা হবে অ্যাপসের ইনস্টলের জন্য, আর কোনো কারণেই না। লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন মানে মনে করেন এটা যাদের ফিজিক্যালি মানে অথবা সরাসরি দোকান আছে কোনো একটা জায়গায়, তারা ওই লোকেশনটা প্রমোশন করে। লোকেশনে তারা বলে দেয় যে আমাদের এই লোকেশনে আমাদের একটা দোকান আছে, আপনি সরাসরি এই দোকান থেকে এসে আমাদের প্রোডাক্টটা কিনতে পারেন, অথবা তাদের দোকান সম্পর্কে পরিচিত। এক কথায় তাদের লোকেশনে, তাদের যে জায়গায়, ধরেন একটা সিলেটে দোকান আছে, ওই সিলেটে তিনি তার দোকান সম্পর্কে পরিচিত করার জন্য তার লোকেশনটা সবাইকে প্রমোশন করে, লোকেশনটা আর কি, যে আমার এই লোকেশনে আমার একটা নতুন বিজনেস করেছিল, তখন এটা করা হয়। আর এটা আছে কি ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল, যেটা গোল সেটাই অবজেক্টিভ। গোল মানে লক্ষ্য, অবজেক্টিভ মানে উদ্দেশ্য, লক্ষ্য আর উদ্দেশ্য তো একই কথা। তাহলে আপনি কিন্তু চাইলে আবার এই সমস্ত কিছু বাদ দিয়া, 1 2 3 4 5 6 7টা যে গোল অবজেক্টিভ এইগুলো বাদ দিয়ে আপনি চাইলে উইদাউট গোল এগুলো দিয়েও আপনি কিন্তু অ্যাড রান করতে পারবেন। তবে কোন অ্যাড আমাদের এই উইদাউট গোল ছাড়া করতে হবে সেটা আমরা দেখাবো, কিন্তু আমরা যদি এই রিলেটেড কোনো ক্যাম্পেইন অথবা গুগল অ্যাডস কোনো ক্লায়েন্টদের জন্য রান করি, সেক্ষেত্রে কিন্তু যেটার জন্য যে ডিটেলস ডিসকাস আমি বলেছি সেইটা সিলেক্ট করেই আমরা অ্যাড রান করব, এটা কিন্তু কখনো করব না। এটা আবার আলাদা কিছু ক্যাম্পেইনের জন্য করতে হয়, যখন লাগবে সেটা আমি আপনাদেরকে
দেখাবো। এখন বলেন, এতটুক যে আমি দেখালাম এই বিষয় নিয়ে কার কি কোশ্চেন আছে? যে সেলস লিড টিড এগুলো তো ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবো। আচ্ছা, আর একটা বিষয় আমি বলে নিই, তাহলে আপনার একটু আইডিয়া হবে। সেটা হলো যে, মনে করেন আপনার ক্লায়েন্ট এসে বললো আমি এগুলো কিছুই জানি না, তুমি তোমার মতো করে করো। এখন সেক্ষেত্রে আপনি কিভাবে চুজ করবেন? আমাদের পৃথিবীতে বলেন, ওয়ার্ল্ড ওয়াইড বলেন, দুই রিলেটেড ওয়েবসাইট অথবা ব্যবসা বিজনেস থাকে, এছাড়া কোনো বিজনেস নাই। একটাকে বলা হয় ই কমার্স, এরকম প্রোডাক্ট সেল। আর একটা হলো সার্ভিস রিলেটেড অথবা কোর্স রিলেটেড। এই যেমন দুইটা ওয়েবসাইটের পার্থক্য। এখানে কিন্তু আমি কোনো প্রোডাক্ট সেল করি না, এই ওয়েবসাইটে আমি সরাসরি প্রোডাক্ট সেল অনলাইনে করি। এখন যদি কোনো ক্লায়েন্ট আপনাকে কোনো কিছু না বলে, তা আপনি তার ওয়েবসাইট দেখে আইডিয়া নিতে হবে। যখনই কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট এরকম ই কমার্স রিলেটেড হবে, তখন আপনি চোখ বুজে ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করে সেলস ক্যাম্পেইন রান করতে পারবেন, কোনো ঝামেলা নাই। কোনো ক্লায়েন্টের যদি ওয়েবসাইট দেখেন এরকম সার্ভিস রিলেটেড, তিনি কোনো সার্ভিস দিচ্ছে বা ই করতে আছে, তখন আপনি তার জন্য এই ট্রাফিক অ্যাড রান করতে পারবেন, কোনো ঝামেলা নেই। যদি কোনো ক্লায়েন্ট নিজ ইচ্ছায় না বলে, আপনার থেকে বলে। আর লিডটা আমরা প্রথমেই বলেছি, কোনো ক্লায়েন্টের যদি হায়ার বিজনেস হয়, মানে অনেক হাই রিলেটেড বিজনেস, সেটা ই কমার্সও হতে পারে, সেটা এরকম সার্ভিস, এক কথায় হাই বিজনেস, হাই প্রোফাইলের যে বিজনেস গুলো আছে, ওই বিজনেসের জন্য আমাদেরকে লিড ক্যাম্পেইন রান করে, লোকদেরকে ইউজার ইনফরমেশন নিয়ে দেন তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে আমাদের প্রোডাক্টগুলো সেল করে। এখন ফোনে কন্ট্যাক্ট করার কাজ করবে আপনার ক্লায়েন্ট, আপনি শুধু লোকদের নাম, মোবাইল নাম্বার এইগুলো কালেক্ট করে অ্যাডের মাধ্যমে তাকে দিয়ে দেবেন। এখন বলেন, এতটুকু বিষয় নিয়ে কার কি কোশ্চেন আছে? মিটের লিঙ্ক দেন, মিটের লিঙ্ক কেন জুমে ঢুকতে পারে না? একদম ইজি তো, কেন ঢুকতে পারে না? এতটুকু নিয়ে কার কি কোশ্চেন আছে বলেন। হ্যালো ভাইয়া। জি, বলতে থাকেন। যে এখন ওই যে লিডে যে আমরা লোক নিয়ে আসবো, সেটা কিভাবে? ইমেল বা পার্সোনাল এই ইনফরমেশন? জন্যই তো আপনি এখানে অ্যাডমিশন নিয়েছেন, যে আমি দেখাবো, এই জন্যই যে কিভাবে নিয়ে আসবো। আচ্ছা, এই ঠিক জন্যই তো ক্লাস আছে, নিচ্ছি, আমি আপনাকে দেখাবো দেখেই। এই জন্য না দেখাইলে কি, কিভাবে কি আমি এতটুকু নিয়ে আপনাকে ছেড়ে দিব বলেন? ঠিক আছে ভাইয়া। ভাই আমার প্রশ্নটা হলো যে ওয়েবসাইট ট্রাফিক, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সেলস, এগুলা তো মূলত টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাইবে। তো পৌঁছানোগত দিক দিয়ে পার্থক্য কি? সবই তো পৌঁছাইবে মানে এখন পৌঁছাইবে না, আহ, এক একটা গুগল নির্দেশনা দেবে। এইটা হলো যারা অনলাইন থেকে একমাত্র প্রোডাক্ট কেনাকাটা বেশি করে, তাদের জন্য যদি এটা সেলস করেন, গুগল ওইসব লোকের কাছে পাঠাবে। যারা খালি ওয়েবসাইট ভিজিট করে বা প্রোডাক্ট দেখতে আসে, তাদের জন্য এটা পাঠাবে। এই জন্যই তো গুগল আলাদা আলাদা অবজেক্টিভ দিয়ে দিয়েছে, যে গুগলের ভাষা হলো এটা। ও আচ্ছা আচ্ছা, মানে গুগল জানে কারা ওয়েবসাইটে ট্রাফিক হিসাবে বেশি ঢোকে, সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই জানি না, গুগল জানে না এমন কোনো জিনিস নেই। আমার গোপন কথাও গুগল জানে, যেটা আপনি বা আমার পরিবারে কেউ জানে না। ফেসবুক, গুগল সবই জানে। এক আচ্ছা কথায় আচ্ছা। আর একটা, জি জি জি, আর একটা হলো যে ওই লিডস, তো এটা তো সহজে কেউ লোভনীয় অফার ছাড়া কেউ কেউ ইনফরমেশন দেয় না কোনো সাধারণত। রকম লোভনীয় অফার দিয়ে অ্যাড রান করতে হবে। মার্কেটিং জিনিসটাই লোভনীয়, যে যত ইউনিক ভাবে করতে পারবে সে তত মার্কেটিং এ আগাতে পারবে। এই কন্টেন্ট গুলো লিখে দেবে তারাই নাকি আমার লিখতে হবে? জি না, যদি ক্লায়েন্টই আপনার সবকিছু দিয়ে দেয়, তাহলে আপনাকে কেন $50, $100 বাজেট দিবে বলেন? এই জন্যই তো ক্লায়েন্ট আপনার কাছে আসছে গুগলে অ্যাড রান করতে। তাহলে এই যে সব কাজ, এগুলা এমনও ক্লায়েন্ট আছে আমার থেকেও ভালো পারে। ও আচ্ছা আচ্ছা। ভাই একসাথে আবার দুই ধরনের কাজ দিবে, যেমন সেলস অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ। একসাথে একসাথে দুই ধরনের কাজ, সব ধরনেরও দিতে পারে। আর আমরা একটা প্রোডাক্ট, একটা ওয়েবসাইটের জন্য এই সব ধরনের অ্যাডও একসাথে রান করতে পারবো, যে এইটা দিয়ে একটা, এটা দিয়ে একটা, এটা দিয়ে একটা, এটা দিয়ে একটা, সবগুলো দিয়ে করতে পারবো। যার যেমন বাজেট, এই অনুযায়ী আমরা তাকে ওই রকম অ্যাড রান করে দিই। এখন ক্লায়েন্টে যদি বলে আমি একটাই অ্যাড রান করতে চাই, আমার ডেইলি বাজেট, তখন তো আপনি সব পারবেন না। যার যেরকম বাজেট এরকম করে আপনি সব করে, আপনি জাস্ট আপনার ক্লায়েন্টকে এই ডিটেলস প্ল্যান সম্পর্কে প্ল্যান রেডি করে আগে জানাতে হবে।
লেটস এখানে ভাই লেটস এর এই যে ইনফরমেশন গুলা তো ক্লায়েন্ট আমাকে দিবে তাই না, যে যে অ্যাড্রেস হ্যাঁ, নাম যে এগুলোর একজন নাম। লোকের আমার কি কি দরকার যে এটা দিয়ে দেবে। ওকে, তাহলে আমরা এটা অবজেক্ট আর গোল সম্পর্কে ভাই সবাই আমার একটা কথা ছিল বলে ফেলেন। ভাই, যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স, হ্যাঁ, এই ব্যাপারটা আবার একটু বলবেন প্লিজ। মানে এইগুলা ছাড়া আপনি আপনার মনের মতো করে ক্যাম্পেইন তৈরি করতে পারবেন, এগুলোকেই বলা হয় এক একটা অবজেক্ট অথবা গোল। এইগুলো ছাড়াই আপনি ক্যাম্পেইন দিতে পারবেন, কোনো উদ্দেশ্য ছাড়া আপনি আপনার মনের মতো করে অ্যাড দিতে পারবেন। যেমন এইটা সিলেক্ট করে আমি গুগল অ্যাড দিতে পারবো, এইটা সিলেক্ট করে গুগল অ্যাড দিতে পারবো। এইটা সিলেক্ট করে আমি গুগলকে বুঝাইলাম আমি সেলস চাই, আর এইটা সিলেক্ট করে গুগলকে আমি কিছুই বুঝাই নাই। গুগল ওর মনের মতো করে চালাবে। আচ্ছা, আমি কি এটা রান করে একটা সেলস এর অ্যাড দিতে পারবো, মানে সবকিছু দিতে পারবেন এইটা এইটা রান করে। এখানে যা যা আছে এইগুলোই তো গোল, এইগুলো ছাড়াই আপনি এটা দিয়ে এখানে সবগুলো অ্যাড রান করতে পারবেন আলাদা আলাদা করে। এই জন্যই তো বলা আছে উইদাউট এ গোল অডিয়েন্স, এখানে অডিয়েন্স বলাই আছে, সরি গাইডেন্স। যে এগুলো হলো গুগলের এক একটা ভাষা। আপনি যখন আমি যখন সেল সিলেক্ট করে গুগলে এই প্রোডাক্টের জন্য অ্যাড রান করবো, তখন গুগল বুঝবে যে তিনি আমাকে এই পারমিশনটা দিয়েছে যে তার ওয়েবসাইটের সেলস দরকার। যখন আপনি অ্যাডগুলো ভালোভাবে সুন্দর করে সার্ভ করে দেবেন, তখন গুগল আপনার জন্য সেল নিয়ে এসে দেবে। আর এটা যখন দিবেন তখন গুগল বুঝবেই না যে আপনি আসলে কি চান। ভাই হ্যালো, আমি বলতে চাচ্ছি মনে করেন যে একটা ট্রাফিক, হ্যাঁ, এই সেলসও চাইছে, লিডসও চাইছে, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে অ্যাড রান করবো? একটা ট্রাফিক বলতে মনে করেন যে একজন ক্লায়েন্ট এই সেলসও তাহলে চাইছে, আপনি দুইটা লিডসও চাইছে, দুইটা অ্যাড রান করবেন, এই মাত্রই তো আমি ও বললাম। মানে দুইটা ক্যাম্পেইন চালু করে। দুইটা ক্যাম্পেইন, যদি কেউ ওয়েবসাইট ট্রাফিকও চায় ও তিনটা, আচ্ছা কেউ আচ্ছা। যদি এটা চায় চারটা, এটা যদি কেউ পাঁচটা, যার যেরকম ক্ষমতা বাজেট সে সেরকম করবে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া, মার্কেট প্লেসে আপনার টেক্সট এর চাহিদা কেমন? এটা আপনি এরকম ফাইবার লিখে সার্চ করবেন, তারপরে লিখবেন গুগল অ্যাডস, তাহলেই দেখতে পারবেন যে এর চাহিদা কেমন। এখানে 16,000-এর মতো সার্ভিস আছে, তাহলে বলেন। এবং এই একটা 66 বার সেল, এই একটা 543 বার সেল করেছে, তাহলে এর চাহিদা কেমন। নিজেই আইডিয়া নিয়ে একা একা খুঁজবেন, তাহলে জানতে পারবেন যে চাহিদাটা আসলে কেমন। আব্দুল্লাহ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইছিলাম। আমাদের এখানে অনেক কোম্পানি যখন ট্রেড লাইসেন্স ওপেন করতে যায়, তাদেরকে আগে বলে যে অনলাইন করার জন্য, কোম্পানিটা অনলাইন গুগলে অ্যাড করার জন্য। তখন গুগল অ্যাড করতে গেলে কিন্তু এই কোম্পানি, হ্যাঁ হ্যাঁ, গুগলে অ্যাড করতে বলতে করতে গেলে গুগল, হ্যাঁ গুগলে মানে এই অনলাইন করতে হয় আর কি। কোম্পানিটা অনলাইনে রেজিস্টার করতে হয়, কোম্পানিটা কি সেল করবে, কোম্পানিটা কোন জায়গায়, লোকেশনটা সহ এই অ্যাডের মধ্যে অ্যাড করতে হয়। অ্যাড এর মধ্যে না, ওটা হলো তো ওই যে আমরা কি এই ওটাকে আমরা যে কি এটার আপনার মধ্যে কি লোকেশনটা সহ অ্যাড করতে পারবো এই ক্যাম্পেইনটার মধ্যে? অবশ্যই পারবো, আমরা সবকিছুই পারবো। ভাই উনি মনে হয় গুগল মাই আহ, বিজনেস ওটা মনে হয় বলতেছে ওইটার কথাই সম্ভবত। বলছে। ওটা হলো এরকম বলে যে আপনার অফিসটা কোন জায়গায়, এটা আপনি গুগল ম্যাপে অ্যাড করেন, এইরকম জিনিস এটা বলে অনলাইনে অ্যাড করা, এটাকে বলা হয় গুগল মাই বিজনেস। ওখানে একটা অ্যাকাউন্ট করে অ্যাপ্রুভ জি করতে জি। হয় আপনার কোম্পানি নাম, ওইটা আলাদাই। আচ্ছা এখন দেখেন, আমার হলো এই ওয়েবসাইট। তাহলে আমি এই ওয়েবসাইট দেখে বুঝে গেছি এই ওয়েবসাইটের জন্য আমার গুগলে কোন অ্যাড রান করা দরকার। সেলস অ্যাড, আমরা প্রথম অবস্থায় গুগলে সেলস অ্যাড দিতে পারবো, সমস্যা নাই। অথবা আমার ক্লায়েন্ট আমার বললো আমি এই প্রোডাক্টগুলো সেল করতে চাই, তাহলে আমরা একটা একটা করে মোটামুটি সবই দেখাবো, সমস্যা নাই। আমরা জাস্ট সেলস এই অ্যাডটাই দিব, যেহেতু আমরা এইটা নিয়েই আমি কিওয়ার্ড রিসার্চ করেছি। এখানে সবগুলোর অ্যাড দেওয়ার সিস্টেম একই। এটা ক্লিক করার পরও দেখবেন নিচে যে ফিচার আসবে, এটা ক্লিক করার পরও সেটাই আসবে, এটা ক্লিক করার পর সেটাই আসবে, ভিতরে যে আসবে সবগুলোর জন্য ভেতরে এক। জাস্ট খালি অবজেক্টটা প্রথম অবস্থায় সিলেক্ট করে দিলেই গুগল বুঝে যায় যে এই উদ্দেশ্য। তাহলে আমি যদি এইটার জন্য অ্যাড রান করি, আমার সবকিছু রেডি, আমার ক্লায়েন্ট থেকে জিজ্ঞাসা করলাম টার্গেট লোকেশন কোথায় আছে, ইউনাইটেড কিংডম, তিনি আমাকে বলে দিয়েছে যে একটা কান্ট্রিতেই করবে, একাধিক কান্ট্রি হলেও করতে পারে, সমস্যা নেই। তার ডেইলি বাজেট বলে দিয়েছে যে $20, এটা হলো তার ডেইলি, তিনি এটা খরচ করতে চায় ডেইলি।
এখন এখানে একটা কথা আছে যে কোনো ক্লায়েন্ট যদি এসে বলে আমি ডেইলি $5 খরচ করতে চাই, তখন তাকে আপনি সাজেশন করবেন যে গুগলে দেখো অ্যাড দেওয়ার জন্য একটু বাজেট বেশি লাগে, তুমি যদি গুগলে মিনিমাম $10 দিয়ে শুরু করো তাহলে তোমার জন্য ভালো হয়, মিনিমাম 10, এরপর আপনি বেশি যত খুশি। এখন ক্লায়েন্ট যদি রাজি না হয় যে আমি মিনিমাম 10 না 5 দিতে চাই, তখন আপনি ক্লায়েন্টকে আগে থেকেই বলে নেবেন যে $5 দিলে কিন্তু এরকম সেলস অথবা এরকম ভিজিটর এরকম তুমি নাও পেতে পারো, আমার রিকমেন্ডে থাকবে তুমি যদি ডেইলি $10 করে খরচ করো, তোমার যদি বাজেট কম থাকে তাহলে করবে। এখন বাজেট কিন্তু 10 মিনিমাম, মানে আমাদের কান্ট্রি গুলো যেটা $10 দিলে আর কি একটা রেসপন্স মোটামুটি পাওয়া যায় ভালো। এবং যত বাজেট বেশি থাকবে তত অ্যাডের রেজাল্ট, যত আপনি একজন লোককে যত বেশি টাকা দেবেন তিনি তত বেশি কাজ করবে, যে পরিমাণে কাজ দিবেন তাকে। তো গুগল ওই রকম, যত বেশি টাকা দেবেন তত। আর মিনিমাম বাজেট $10টা আমরা গুগলকে রিকমেন্ড করব। তিনি রাজি না হইলে, তিনি যদি বলে যে $5 দিয়ে, তখন তিনি যেভাবে বলবে ওভাবেই করবো, আমাদের সমস্যা নেই। ডেইলি বাজেট $10, এগুলো কিন্তু আমার ক্লায়েন্ট কিছুই বলবে না, এই যে এগুলো তিনি জানেও না, এমনও আছে। তিনি তার কাছে জিজ্ঞেস কোন দেশে অ্যাড রান করবে, কোন ওয়েবসাইটের অথবা কোন প্রোডাক্টের কোন ল্যান্ডিং পেজের, সেটার লিঙ্ক দিব, তিনি এটার অ্যাড রান করবে। আর তার টার্গেটেড লোকেশন কোনটা এটাও কেউ বলতে পারে, কেউ কোনো প্লেসের নাম বলতে পারে, কেউ কোনো জায়গার নাম বলতে পারে, কেউ একসাথে 100 কান্ট্রি 10টা কান্ট্রির কথাও বলতে পারে, সমস্যা নেই। আর ডেইলি বাজেটটা তিনি কত বললো, $20, এই এতটুকু হলেই এনাফ, বাকি কাজ সব আপনার। তো আমার ক্লায়েন্টের রিকমেন্ডেশন ইউনাইটেড কিংডম, ডেইলি বাজেট 20, ওকে। তিনি এই ওয়েবসাইট দেখে আমি বুঝলাম যে তার সেলস ক্যাম্পেইন রান করলেই চলে, অথবা তিনি আমাকে বললো অথবা বললো না, কিন্তু আমি ওয়েবসাইট দেখে বললাম সেলস, তাহলে আমরা সেলসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিন্তু আগেই বলে আসছি যে আমরা একটা সার্চ ক্যাম্পেইন করবো, এখানে ক্যাম্পেইন টাইপ বলা আছে। তাহলে এই যে দেখেন সার্চ, এখানে আরো অনেক ক্যাম্পেইন আছে, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো, সব তো আর একসাথে না। তাহলে আমাদের ক্যাম্পেইনটা কি, সার্চ। এখন দেখেন আমি বলছিলাম না সবগুলোর জন্যই কিন্তু এরকম আছে। এইটার জন্য যদি আমি সিলেক্ট করি, দেখেন সার্চ লেখা আছে। এটার জন্য যদি আমি সিলেক্ট করি, সার্চ লেখা আছে। আবার দেখেন এটার জন্য সিলেক্ট করলেও সার্চ আছে, এটার জন্য আবার সার্চ নেই, হয়তো এটার স্টাইল অন্যভাবে প্রমোশন করা, এটার জন্য আবার নাই, এটার জন্য নাই, এটার জন্য সবই আছে, কারণ উইদাউট গোল ছাড়াই এই যে সার্চটার। এখন তার মানে আমরা সার্চ ক্যাম্পেইন করতে পারবো এই যে সেলস এইটা দিয়া, লিড দিয়া, আর হলো ওয়েবসাইট ট্রাফিক, এই তিনটার জন্য আমরা সার্চ ক্যাম্পেইন করতে পারবো। বাকিগুলোর জন্য কিন্তু কোনো সার্চ ক্যাম্পেইন নেই, বাকিগুলা প্রমোশনের স্টাইল অন্যরকম। আমরা তো প্রথমেই বলে আসি গুগলে দুইটাই অ্যাড, সার্চ আর ডিসপ্লে, বাকিগুলোর জন্য ডিসপ্লে দিয়ে প্রমোশন। এখন দেখেন এই তিনটা দিয়েই আমরা সার্চ ক্যাম্পেইন করতে পারবো, আর পারবো শুধু এইটা দিয়ে, এটা দিয়ে আমরা সবই করতে পারবো, এই 4টাই অপশন আছে। এটা দিয়ে আমরা দেখেন সব অপশন কিন্তু আসেন, এখানে 2টা বাকি আছে, এটা দিয়ে দেখেন 2টা, তার মানে কি এইগুলো দিয়ে এইখানে যেটা শো করে ওইগুলোর জন্যই বেস্ট রেজাল্ট, এটা দিয়ে এখানে যেগুলো শো করে এগুলোর জন্য বেস্ট, আর এটা দিয়ে সব শো করতে আছে, তার মানে এটার জন্য কিন্তু ভালো রেজাল্ট না। তাহলে আমি সেলসটা দেখাই, তাহলে আমরা মনে রাখবো এই 3টা দিয়েই আমরা শুধু গুগলে সার্চ অ্যাড অথবা টেক্সট অ্যাড যেটাই বলি না গেল, এইটা আমরা করতে পারবো। কোনো নিউ আর পুরাতন নাই, ই কমার্স ওয়েবসাইট হলে গুগলে যদি সার্চ ক্যাম্পেইন রান করতে চাই সরাসরি সেলস, আমি কিন্তু বলে দিয়েছি। এখন যদি ই কমার্স হওয়া সত্ত্বেও ক্লায়েন্ট বলে যদি আমি এইটা করব না, তখন আপনি এখান থেকে যেটা বলবে সেটা। আর সার্ভিস রিলেটেড হলে সরাসরি আমরা ওয়েবসাইট ট্রাফিক, এটা কিন্তু আমি অনেকবার বলেছি, মনোযোগ দিয়ে লাইভ ক্লাসের কথাগুলো শুনতে হবে। তাহলে আমার ক্লায়েন্ট আমাকে কিছুই বলে নাই, আমি ওয়েবসাইট দেখে বুঝতে পারছি ই কমার্স, এই জন্য আমি তার জন্য সেলস ক্যাম্পেইন রান করব। আর যদি এই ওয়েবসাইটটা হইতো তাহলে আমি তার জন্য এইটা রান করতাম। এখন ক্লায়েন্ট আমাকে মনে করেন বলেও দিল যে আমি সেলস চাই, তাহলে দেখেন এই 3টার জন্যই সার্চ আছে, সেলস সিলেক্ট করব। এরপর আমাদের ক্যাম্পেইনের টাইপ হবে কি, সার্চ। এখন যদি কারো এইখানে সিলেক্ট করার পর এই জিনিসটা সরাসরি না আসে, সমস্যা নাই, এখানে দেখবেন একটা কন্টিনিউ লেখা আসবে, ওই কন্টিনিউতে ক্লিক করলে আপনি এই সিলেক্ট ক্যাম্পেইন টাইপ পেয়ে যাবেন। এই জন্য এটা সিলেক্ট কইরা যদি কারো নাই আসে, যেমন এই যে দেখেন আমি ডাবল সিলেক্ট করলে এটা আসে না, এবং দেখেন কন্টিনিউ করলে এটা সিলেক্ট করে যদি আমরা কন্টিনিউ করি তাহলে এটা পাবো, আর অনেকের এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে সার্চ চলে আসবে। তো সার্চ আমাদের চলে আসলো এখানে সেলস, এবার সার্চ। এখন আমরা সেলস চাই কোথায়, আমাদের ওয়েবসাইটে, ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে সেলস চাই।
স্টোর ভিজিট, ওই যে বললাম এই মাত্র, স্টোর মানে সরাসরি আপনার স্থানে গিয়ে কেনা, অ্যাপ ডাউনলোড, ফোন কলের মাধ্যমে যদি সেলস আন, সেটা না। আমরা সেলসটা চাচ্ছি এখান দিয়া ওয়েবসাইট ভিজিট এর মাধ্যমে সেলস আসছে। এখন আমি এখানে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেই, আমরা এই লিঙ্ক যে কোনো সময় পরিবর্তন করতে পারবো। এখানে যদি আপনি ওয়েবসাইটের লিঙ্ক দেন সমস্যা নাই, অথবা কোনো প্রোডাক্টের লিঙ্ক দেন সমস্যা নেই, আমরা এটা যে কোনো সময় পরিবর্তন করতে পারবো, এ নিয়ে আমাদের কোনো টেনশন নাই। স্টার্ট ট্র্যাকিং ইউর সেল ওয়েবসাইট কনভার্সন, এটা দ্বারা বোঝানো হয়েছে যে আপনার ওয়েবসাইটে কারা কারা কেনাকাটা করবে, কারা কারা ভিজিট করবে, এইসব লোকদেরকে যদি আপনি ট্র্যাক করতে চান, তাহলে তাদের জন্য একটা কনভার্সন তৈরি করেন। তবে আমরা কনভার্সনটা এখনই তৈরি করা শিখবো না, কারণ কি, তাহলে আমরা বুঝবো না। আমি মনে করেন ট্র্যাক করতে চাই না, এখন ট্র্যাক করতে চাওয়া না চাওয়ার অনেক সুবিধা অসুবিধা আছে, পরে আমরা এটা শিখবো। তখন যদি আপনি মনে করেন যে, তখন তো আপনি এই ট্র্যাকিংটা শিখে যাবেন যখন একজন পুরাতন হয়ে যাবেন, তখন যদি আপনি ওই ট্র্যাকের সুবিধাটা জানেন এবং মনে করেন সুবিধাটা জানলেন, তখন যদি আপনি মনে করেন আমি ক্যাম্পেইন রান করার আগে ওয়েবসাইটের জন্য একটা ট্র্যাকিং সেট আপ করে রাখি, তাহলে আমার সুবিধা, তখন আপনি করবেন। এখন তো আমরা এটা নিয়ে জানি না, এই জন্য আমাদের কিন্তু এখন তো আমরা লাইভ কোনো ক্যাম্পেইন চালাচ্ছি না, এখন জাস্ট প্র্যাকটিস করতেছি আমরা। কিন্তু যে কেউ প্র্যাকটিস করতে, আমাদের কার্ড লাগবে না, যে কোনো ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিস করতে পারেন, কোনো জেল জরিমানা হবে না। সেলসটাকে সিলেক্ট করলাম, দেন ক্যাম্পেইন টাইপ সিলেক্ট, এবং সেলসের জন্য ওয়েবসাইট ভিজিটর, আমাদের ওয়েবসাইট লিংক দিলাম, এটা আমরা অপশনাল এখন, এই জন্য স্কিপ করে রাখি। এইখানে আমাদের ক্যাম্পেইনের নাম দিব। এখন আপনার ক্যাম্পেইনের নাম কুদ্দুস বয়াতি ঠয়াতি ইচ্ছা যা খুশি যা আপনি দিতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা নাই। যে অ্যাডস ক্যাম্পেইন সেল জয়েলিন ওয়েবসাইট, মনে করেন আমি দিলাম যে এটা সার্চ ক্যাম্পেইন করবো, তো এই জন্য সার্চ ক্যাম্পেইন দিয়ে রাখি, যে কোনো নাম দিলেই হবে। ওকে, এরপর আমি এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এই যে বিশাল একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি না, এই সবগুলো মিলেই হলো একটা গুগল অ্যাডস। এই যে এখানে যেটা শো হয়, এখানে যে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি না, এই সব জিনিসগুলো মিলেই কিন্তু একটা গুগল অ্যাডস অথবা গুগল অ্যাডস ক্যাম্পেইন অথবা গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন, যেটাই বললাম। তার মানে একটা ক্যাম্পেইনের মধ্যে কি কি থাকে এখন আপনি বুঝতে পারবেন। তাহলে প্রথমত একটা ক্যাম্পেইনের মধ্যে বিডিং থাকে, বিডিং কি আমি বলবো, কাস্টমার অ্যাকুইজিশন থাকে, ক্যাম্পেইন সেটিংস থাকে, কিওয়ার্ড অ্যাড করা থাকে, বাজেট থাকে, রিভিউ থাকে, এই সবগুলো মিলেই হলো একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন। যখন আমাদের সবগুলো কমপ্লিট হবে, তখন আমরা যখন এখান থেকে পাবলিশ করব, দেন আমাদের গুগলে একটা রানিং হয়ে সেই এই স্টাইলেই দেখাবে, এই যে স্টাইলটা আমরা দেখতে পাচ্ছি, এভাবেই আমাদের এটা দেখাবে। এখন বিডিংটা যেহেতু আমাদের আসছে, আমি বিডিংটা আপনাকে বলেই দিই যে আসলে বিডিংটা আসলে কি বোঝায়, বিডিং দ্বারা আপনি আসলে কি বুঝবেন। এখানে বিডিং আর একটা আমাদের অপশন আছে বিট, দুইটা জিনিস, এই দুটো সম্পর্কে আমি আগে ডিসকাস করি। একটা হলো বিট আর একটা হলো বিডিং, এই দুইটা আসলে কি। এখন আমি যদি এখানে লিখে দিই, দেখলে আপনার বুঝতে সুবিধা হবে। এখানে আমরা দেই এই যে বিট আর বিডিং, আরে বিট কি আর বিডিং কি। বিট ইকুয়াল যদি আমরা দেই, যেটাকে আমরা বলি অকশন, এই দুইটা জিনিস কিন্তু মনে রাখবেন, বিট কি আর বিডিং কি। এখন আমাদের সামনে যেহেতু চলে আসছে বিডিং, তাহলে আমরা দুইটাই বলে ফেলি বিডিং আর বিট সম্পর্কে। আমরা একটা যেহেতু এখন আসছে ওইটা আমরা কাজে লাগাবো, বাকিটা আমাদের যখন আসবে তখন। অকশন মানে কি, যারা মোটামুটি ব্যবসা সম্পর্কে আইডিয়া আছে তারা এটা নিয়ে জানবে, অনেকে আবার এটা বুঝবে না। অকশন মানে হলো নিলাম। এরপর যদি আমি আপনাকে বলি বিডিং কি, যেটাকে আমরা বলতে পারি যে উইন অকশন, উইন অকশন যেটাকে বলা হয় যে দামে বিক্রি হয়, যে দামে বিক্রি হয়। ওকে,
তাহলে এই হলো আমাদের বিড আর বিডিং। এখন আমি একটু বিস্তারিত বলে দিই। তার মানে বিড হলো অকশন, নিলাম, বিডিং উইন অকশন, যে দামে বিক্রি হয়। এখন যারা আইপিএল কেনা বেচা দেখেন, আমরা কিন্তু অনেক, এই জন্য আইপিএল এর অনেক সময় অকশন গুলো আমরা দেখি সবাই। আইপিএল এর অকশন যে যে দেখেন, সেই দুই জিনিসটা দেখলেই বুঝতে পারবেন বিপিএল এর দামের অংশ। বিট কোনটা? আরে যেমন মুস্তাফিজুর রহমানের বিট উঠাইছে 5 লাখ, এটা কি নিলাম উঠাইছে 5 লাখ। এখন উনি কত দামে বিক্রি হবে ওইটা হবে উইনিং। 5 লাখ উঠাইতে তো এক একজন এক এক দাম বলে। কেউ মানে তার দাম ধরা হয়েছে 5 লাখ নিলাম, কেউ বললো 5,50,000, কেউ বললো 6 লাখ, কেউ বললো 7 লাখ, কেউ বললো 8। শেষ মাস মনে করেন তিনি 1 কোটিতে বিক্রি হয়ে গেল। তাহলে নিলাম ছিল 5 লাখ, বিক্রি হয়ে গেল 1 কোটিতে। তাহলে 5 লাখ হলো বিট, আর বিডিং হলো ওই যে 1 কোটিতে যেটা বিক্রি হয়েছে সেটা হলো বিডিং, মানে যে দামে, তাহলে উইনিং অপশন। এবার আমি আপনাকে বলি, বিড মানে নিলাম। ধরুন একটা সাইকেল নিলামে বিক্রি করা হবে, সাইকেলটার দাম ধরা হয়েছে 10,000 টাকা। এই 10,000 টাকায় বিট। এই মাত্র আমি মুস্তাফিজের দিয়েও কিন্তু উদাহরণটা দিলাম। এখন এই নিলামে সাইকেলটা 20, 30, সর্বোচ্চ 40,000 টাকায় যে কিনবে অথবা যে দামে কিনবে, সেটাই হবে কি বিডিং। ওই যে বললাম 1 কোটি দামে যেটা বিক্রি হয়েছে সেটা হলো কি বিডিং। এখন আমরা কিভাবে আসলে এটা বুঝবো যে বিডিং কিরকম হয়? এখন আপনি তো প্রোডাক্টের জন্য ওই যে এই বিড বিলিংটা আসলে লাগে আমাদের কিওয়ার্ডের জন্য। প্রত্যেকটা কিওয়ার্ডের একটা নিলাম আছে না? আমরা লো রেঞ্জ, হাই রেঞ্জ দেওয়া আছে না এক একটা কিওয়ার্ডের? আছে তো, অবশ্যই আছে, অবশ্যই আছে। তাহলে আপনি দেখেন ওই কিওয়ার্ডের এক একটা নিলাম আছে, ওই নিলাম দিয়ে আমরা কিনি, কেনার পর এরপরে আমরা ওইখানে একটা ম্যানুয়াল একটা বিট দিয়ে দেই। এইখানে আমরা ম্যানুয়াল এরকম বিট দিতে পারি, ম্যানুয়াল সেট আপ করে ওই কিওয়ার্ডের অনুযায়ী। যখন আমরা ম্যানুয়াল সেট আপ করে দেব, ওর থেকে যদি আমাদের বেশি খরচ করে বিক্রি হয় এবং আমরা ওই যে একটা বাজেট দিব ডেইলি $10, ওই $10 আমরা বাজেট দিলাম, এখন আমাদের ওই বাজেটের থেকে বেশি সেলস হয়ে গেছে, তখনও তো আমাদের ওই যে নিলামের মতো সেম সেম দামে বিক্রি হয়। এখন এটা কান্ট্রি ওয়াইজ করায় মূলত। এটা এই বিটটা মানে বিডিংটা কিওয়ার্ডের জন্য ধরা হয়, যে আপনি একটা কিওয়ার্ডের জন্য বিডিং সেট আপ করে দিলেন যে $এত, $এত, এর থেকে যদি বেশি দামে বিক্রি হয়ে যায়, আপনার বিটটা মনে করেন ডেইলি বাজেটের জন্য আপনি $10 দিলেন অ্যাড রান করার জন্য, এখন আপনার $10 থেকে বেশি দামে বিক্রি হয়ে গেল। এক একটা প্রোডাক্টের দাম পার্সেন্ট পার্সেন্ট করতে করতে বেশি দামে হয়ে গেল। তো আপনি এক একটা প্রোডাক্টের জন্য কিন্তু এরকম বিডিং সেট আপ করে দিতে পারবেন না আলাদা আলাদা? এখানে কিন্তু সেট আপ করে দেওয়া যায় যে কারো জন্য আছে 10, মানে কারো জন্য 0.85 সেন্ট, কারো জন্য এত সেন্ট এত সেন্ট, এরকম করে এখানে সেট আপ করে দেওয়া যায়। যখন আমরা এটা টোটাল হিসাব করে দেখবো যে এরকম সেট আপ করার পরও আমাদের কি হয়েছে, জিনিসটা বেশি দামে সেল হয়ে গেছে, তখন আমরা ওইটাকে বিডিং হিসাবে ধরে এইখানে আমরা দেখবো। এটা আমরা কোন জায়গায় দেখতে পারবো, এটাও যদি আমি আপনাকে দেখাই একটু, একটু আইডিয়া দিয়ে দেখাই। আমরা আরেকটু সামনে যাব, দেন ওইটা নিয়ে আবার ব্যাকে আসবো, এই বিড আর বিডিং নিয়ে। মনে করেন আমি ads.google-এ যাই, সাইন ইনে যাই। এক কথা বিড আর বিডিংটা মনে রাখেন যে এটা আসলে কি। আমি যদি এখানে যাই, মানে এটার দেখাই, যদি একটা ওভারভিউ অ্যাডের, এখানে দেখবেন যে একটা অ্যাভারেজ সিপিসির মতো দেওয়া যায়, ওইটাই মূলত বিডিং হিসেবে ধরা হয়। আর ডেইলি বাজেট যেটা আমরা দেই না, ওইটাকে মূলত বিড হিসেবে ধরা হয়েছে। এই যে দেখেন অ্যাভারেজ সিপিসি 0.03, এই সিপিসিটাই কিন্তু বিডিং। এখানে আমরা যেটা নিজেরা ম্যানুয়াল সেট আপ করে দেব, একটা দাম দিয়ে 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 চলতে থাকবে। পরবর্তীতে যখন টোটাল একটা আমরা বাজেট দিই না $10, একদম ফিক্সড যে বাজেট $10, তখন আমরা এইখানে ওভারভিউতে একটা রেজাল্ট দেখতে পাবো যে আমাদের অ্যাভারেজ সিপিসিতে কেমন সেল হয়েছে, এই সিপিসি যেটা। আচ্ছা, এখন এইটা আপাতত আমরা একটু স্কিপ রাখি,
দেন আমরা একটু নেক্সটে যাই, এটা আমরা একটু পরে আসতেছি, আমি ব্যাকে। এখানে আছে কাস্টমার অ্যাকুইজিশন অনলি বিট ফর নিউ কাস্টমার, এইটা কিন্তু নতুন আইছে। দিস অপশন লিমিট ইউর অ্যাডস টু অনলি নিউ কাস্টমার regardless of your bid strategy. By default your campaign bid equally for new and existing customer, however you can configure your customer acquisition setting to optimize for account. এটা হলো নতুনদের জন্য, এটা আমাদের দেওয়ার দরকার নাই। আচ্ছা, আমরা এই সিস্টেমটা করার আগে আমরা একটু সামনে থেকে ঘুরে আসি, আমি নেক্সটে যাই ক্যাম্পেইন সিটিং এ, ওইটা আমরা পরে আসতেছি। এখন দেখেন আপনি এখানে নেটওয়ার্কস, আপনার অ্যাডটা কোথায় চলবে, এখানে বলা আছে সার্চ নেটওয়ার্ক, মানে গুগলের যেখানে, এবং বলা আছে ইনক্লুড গুগল সার্চ পার্টনার, মানে গুগলের মতো আরো যে বাকি সার্চ পার্টনার গুলো আছে, আপনি যদি ওইখানে আপনার অ্যাডটা শো করাতে চান তাহলে আপনি এটা টিক চিহ্ন দিয়ে রাখবেন। এবং ডিসপ্লে রিলেটেডও অনেক সার্চ অ্যাড শো করে অনেক সময়, মানে ইনক্লুড গুগল ডিসপ্লে নেটওয়ার্কেও, মানে বিভিন্ন ওয়েবসাইটে সার্চ অ্যাডের মতো শো করায়। এক কথায় কি, আমরা যখন অ্যাড রান করবো দুইটাই টিক চিহ্ন দিয়ে রাখবো, তাহলে আমাদের অ্যাডের রেজাল্ট আরো ভালো থাকবে। এটা আমরা যে কোনো গুগল সার্চ ক্যাম্পেইনের জন্য দুইটাই টিক চিহ্ন দিয়ে রাখবো, এটাকে আমরা আর উঠাবো না। এটাকে উঠিয়ে দিলে আমরা একটু অডিয়েন্স কম পাবো, এখানে ওরা বলেই দেয় যে আপনি কিন্তু একটু রেজাল্ট কম পাবেন। এই জন্য আমাদের এই দুইটাই থাকবে, ইনক্লুড গুগল সার্চ পার্টনার, কারণ গুগলে যারা লিখে সার্চ করে ওরকম যে অল্টারনেটিভ সার্চ সেখানেও করে, আর এটাও থাকবে, সেজন্য আমরা এই দুইটা দুইভাবেই থাকবে, এটাকে আমরা কোনো কিছু করবো না। এরপরে আপনি দেখেন এখানে আছে লোকেশন, আমরা বলেছিলাম না কোন দেশে আমরা অ্যাড রান করব, ইউনাইটেড কিংডম। তাহলে আমরা আমাদের এখানে বাংলাদেশ, এটা বাই ডিফল্ট আছে, কারণ আমার অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে খোলা হয়েছিল, কান্ট্রির সময় বাংলাদেশ দিয়েছিলাম। আর এই যে অল কান্ট্রি, এটা দ্বারা বোঝানো হয়েছে কি ওয়ার্ল্ড ওয়াইড আপনার অ্যাড চলবে, কোনো টার্গেটেড কান্ট্রি নেই। এখন যদি আপনি এন্টার আদার লোকেশনে ক্লিক করেন তখন কিন্তু আপনার টার্গেটেড কান্ট্রি দিতে পারবেন। যেমন আপনি যদি ইউনাইটেড কিংডম দিতে চান, তাহলে এই যে ইউনাইটেড কিংডম, এটাকে সিলেক্ট করে টার্গেট করবেন, তার মানে এই কান্ট্রিতে আমার অ্যাডটা পুরো চলবে। জিনিসটা কিন্তু লোকেশনটা ভালো মতো বুঝেন, আমি এটাকে টার্গেট করছি। এখন আমি ইউনাইটেড কিংডম তো অ্যাড চালাবই, এখন আমি চাচ্ছি যে ইউনাইটেড কিংডমের থেকে একটা সিটি অথবা ডিস্ট্রিক্টকে বাদ দিতে, যেটাকে বলা হয় এক্সক্লুড। তাহলে আপনি কিন্তু সেটাও চাইলে করতে পারবেন। আবার ইউনাইটেড কিংডম লিখে সার্চ করি, এখন কোন কান্ট্রিটাকে আমরা বাদ দিব ইউনাইটেড কিংডমের। আচ্ছা, মনে করেন যে লন্ডনকে সাপোজ উদাহরণ দিব যে আমি বাদ দিব, এই যে লন্ডন, ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম সিটি, এই মানে আমার পুরো ইউনাইটেড অ্যাড চলবে, কিন্তু আমি লন্ডন থেকে এটাকে এক্সক্লুড করব, বাদ দিয়ে দেব। তাহলে আমরা এখান থেকে এক্সক্লুড করে দিব, তার মানে আমার অ্যাড ইউনাইটেড কিংডমে চলবে, বাট এই জায়গায় আমার অ্যাডটা চলবে না, কারণ এটাকে আমি এক্সক্লুড করে দিয়েছি। এখন যদি আপনি মনে করেন যে এইরকম অ্যাড চালাবেন, মনে করেন সব ক্যান্সেল, শুধু লন্ডনে অ্যাড চালাবেন, এর আশেপাশে লন্ডনের, এই যে লন্ডনে শুধু অ্যাড চালাবেন ইউনাইটেড কিংডম, তখন এখান থেকে এই যে আশেপাশে লন্ডনের আশেপাশে, কারণ ঢাকার শহর তো আমাদের অনেক বিশাল, আমি যদি ঢাকার শহরে আশেপাশে মিরপুর, উত্তর এরকম, তখন আপনি এখান থেকে নিয়ার বাই করে দিলে দেখেন আশেপাশে যত আছে না সবগুলো আপনার এখানে শো হবে, দেখছেন। এখন যদি আমি বাংলাদেশ দিয়ে আপনাকে বুঝাই, উদাহরণ দিয়ে একটু, তাহলে আরো ক্লিয়ার হবে। মনে করেন ঢাকাটাকে আমি সিলেক্ট করব, ঢাকা টার্গেট করলে শুধু ঢাকাই হবে, এক্সক্লুড করলে ঢাকা বাদ যাবে। নিয়ার বাই যখন করব, ঢাকার আশেপাশে যে ডিভিশনগুলো আছে না ওইগুলো শো করে এখানে, ময়মনসিংহ, চিটাগং, রাজশাহী, খুলনা। আপনি যদি এই সব জায়গায় অ্যাড রান করতে চান তাহলে আপনি এরকম সিলেক্ট করে যেটা টার্গেট করবেন সেই জায়গায় অ্যাড দেখাবে। আমি যদি এখান থেকে মনে করেন যে আমি চিটাগং অ্যাড দিব না, সব জায়গায় অ্যাড দিব, তাহলে আমি এটাকে টার্গেট করলাম, তাহলে এই জায়গায় আমার অ্যাড চলবে। এখন আমি যদি আর একটু অ্যাডভান্স করার জন্য আমি কি করলাম, আবার ঢাকা লেখি, মনে করেন ঢাকা ডিভিশন, মানে অমুক জায়গায় আমি অ্যাডটা দেখাতেই চাই না, এই যে নিয়ার বাই এখানে ক্লিক কইরা চিটাগংয়ে যেন অ্যাড কোনোভাবেই ভুলে না যায়, এই জন্য চিটাগংকে এক্সক্লুড করে দিলাম। তাহলে হবে কি, এই এখন আপনারা বলতে পারেন যে ভাই এগুলো তো টার্গেট করলে এই জায়গায় অ্যাড চলবে, হ্যাঁ টার্গেট করলে এই জায়গায় অ্যাড চলবে, কিন্তু অনেক সময় চিটাগংয়ে চলে যায়। এখন আমি যে সিস্টেমটা করলাম না, এই যে খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, এই জায়গায় অ্যাডটা একদম টার্গেটেড যাবে, আর চিটাগংয়ে কোনোভাবেই যাবে না, আমি এক্সক্লুড করে দিলাম।
তো এভাবে আমরা একটা লোকেশন, একটা জায়গা, একটা প্লেসকে টার্গেট নিয়ার বাই দিলে আশেপাশে গুলো শো করে এবং এক্সক্লুড করতে পারবো। এখন যদি আপনি মনে করেন আমি বাংলাদেশের আমার টার্গেট করে এর মধ্যে আমি উত্তরাতে অথবা মিরপুরে এই সব জায়গায় নিয়ার বাই মানে আপনার ওই লোকেশনের পাশে পাশে যেটা শো করে, আপনি এখানে মাউস ধরলেই তো দেখতে পারেন এটা। এই যে দেখেন, আমি যখন বাংলাদেশ লিখি, নিয়ার বাই কি বাংলাদেশের আশেপাশে যে ডিস্ট্রিক্ট গুলো দেখায় ওইগুলো এক চান্সে শো করে, ওইটাকে আর সার্চ করে সিলেক্ট করা লাগে না। আশেপাশে যেটা, এটাই বোঝানো হয়েছে নিয়ার বাই দ্বারা। এখানে তো নিয়ার বাইতে ক্লিক করার পর তো এই অপশন গুলো আসে, এটাই হলো নিয়ার বাই। এরপর দেখেন আমি বাংলাদেশের মধ্যে উত্তরায় অ্যাড চালু করব। এখন উত্তরায় অ্যাড চালু করার জন্য আমরা এখান থেকে অ্যাডভান্স সার্চ অপশনে যাব। যাওয়ার পর এখান দেখেন লোকেশন আর একটা আছে রেডিয়াস। রেডিয়াস দিয়ে আমরা ইন্টার প্লেস নেম, অ্যাড্রেস আর যে কোনো জায়গার মাইল এগুলো দিতে পারি। আর লোকেশন দিয়ে আমরা যদি মনে করি যে উত্তরা দিয়ে দেখি আসে কিনা, উত্তরা ঢাকা, আচ্ছা মিরপুর দেই, যেহেতু আমাদের এখানে আসে না, আমরা ওই যে প্লেস নাম আছে এখানে মিরপুর ঢাকা, এখানে দেখুন ঢাকা ডিভিশনটা আসে। যদি আমরা রেডিয়াসে ক্লিক করি না এন্টার প্লেস নেম, তখন দেখবেন যে আমরা মিরপুর লিখলে এই যে চলে আসে একদম রেডিয়াস যেটা কয় মাইলের মধ্যে। এবং মনে করেন আমি উত্তরা, আমি জাস্ট আমাদের দেশ থেকে বুঝাচ্ছি, আপনি ওই দেশে। তো উত্তরা ঢাকা এটাকে যদি আমি টার্গেট করে দিই, তাহলে বাংলাদেশের মধ্যে এখন শুধু উত্তরাতে অ্যাড চলবে। বাংলাদেশটাকে আমি এখান থেকে কেটে দিলাম, শুধু উত্তরাতে অ্যাড চলবে। উত্তরার কয় মাইলের মধ্যে আপনি অ্যাড দেখাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তবে এখানে একটা আছে, যদি আপনি একদম বেশি ন্যারো করে ফেলেন যে এই মাইলগুলো, তখন কিন্তু আবার অ্যাডগুলো অনেক সময় সার্ভ করতে পারে না গুগল। এই জন্য আমরা এখানে 15-20 মাইল দেওয়ার ট্রাই করবো, যে উত্তরার মধ্যেই 20 মাইলের মধ্যে যে জায়গা আছে। এখন উত্তরার মধ্যে আবার আপনি যদি মনে করেন যে সেক্টর দিবেন কোনো, তাও দেওয়া যায় এখান দিয়ে। যেমন 10 মাইল, মাইল আর কিলোমিটার যেটা দেন আপনি, এখানে মাইল কিলোমিটার দুইটাই আছে, আপনি বুঝতে অসুবিধা হলে কিলোমিটার দেন। যে সেক্টর দিয়ে দেখি তো আমি সেক্টর 6, এই সেক্টর 13 দেখছেন ঢাকা, এগুলো এরকম টার্গেট করা যায়। অথবা অনেক সময় যদি এরকম নাম লিখে সার্চ করলে না আসে, পোস্টাল কোড যেমন উত্তরা পোস্টাল কোড 1230 এইগুলো দেওয়া যায়। আর এই লোকেশনে দিয়ে আপনি হলো ওই যে এই কিছুক্ষণ আগে আমরা যেটা করছিলাম না ঢাকা ডিভিশন, ওই জিনিসগুলো রেডিয়াসে দিলে একদম টার্গেটের যে লোকেশনটা আছে না ওইটা চলে আসবে। এই ঢাকা ডিভিশন দিয়ে আমি এখান থেকে টার্গেট দিয়ে এখান দিয়ে আবার এক্সক্লুড টেক্সক্লুড সবকিছু করা যাবে। অ্যাড লোকেশন ইন বাল্ক, এখান দিয়ে আপনি আবার যদি কোনো অ্যাড ডান করতে চান সেই সব জায়গার নাম, পোস্টাল কোড এইগুলো এখানে লিখে দিতে পারেন পার লাইন। যেমন আমি যদি এরকম দেই যে উত্তরা, এগুলো কিন্তু শো হবে না, যে 1230, এরপর ধরেন মিরপুর 1218, এরকম করে লিখে লিখে পার লাইন আকারে দিতে হয়। এগুলো আপনি চাইলে দিতে পারেন, তবে এরকম লিখে দেওয়ার থেকে সিলেক্ট করে দেওয়া বেটার। এই জন্য আমরা এটাকে দিব না, আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। অথবা আমাদের যদি এরকম টার্গেটের কোনো হয়, আমরা রেডিয়াস দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এই হলো লোকেশনের টার্গেট, নিয়ার বাই, এক্সক্লুড যা যা আছে অপশন এইটাই। এখন এখান থেকে আপনি যেভাবে হোক ওই এভাবে কাস্টমাইজ করে সবকিছু করবেন। এখন আমি এটা ইউনাইটেড কিংডম এটাকে টার্গেট করবো, এই দেশেই পুরো অ্যাড চলবে। অ্যাডভান্সার থেকে বাকি দেয়, এখানে আমাদের আর কোনো কিছু করতে হবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে এই লোকেশন অপশন, এটাকে কোনো কিছু আমরা করব না। এখন আমাদের অ্যাড এই দেশের জন্য যে ল্যাঙ্গুয়েজ সেটা দিব, এই দেশের জন্য আমাদের ইংলিশ, এটাই ডিফল্ট, এটাকেই দিব। এখন যদি আপনি এখানে বাংলাদেশের জন্য অ্যাড ডান করতেন, সাপোজ এখানে যদি বাংলাদেশ দিতাম, তাহলে কিন্তু আমরা ইংলিশের পাশাপাশি এখানে বেঙ্গলিও দিয়ে দেবো, কারণ বাঙালি মানে বাংলাও সিলেক্ট করে, যে দেশের যে ল্যাঙ্গুয়েজ ওইটাই দেবো। এখানে আমি শুধু ইংলিশই দিব। ক্লিয়ার? তো এই লোকেশনে আমরা অ্যাড করব, এই ল্যাঙ্গুয়েজে ইংলিশ আমরা এটা অ্যাড করব। এতটুক পর্যন্তই আমরা আজকে শিখবো, নিচে আর যাব না। এখানে যা আছে এগুলো সম্পর্কে পরে দেখবো, একদিনে সব শিখলে হবে না। তাহলে আমরা লোকেশন কিভাবে করলাম এইটা। আর এবার আমরা এই বিডিং এ চলে আসি। তো এই বিডিং এ যাওয়ার আগে আমাদের আর একটা অপশন আছে, এখানে একদম নিচে দেখাই, বাজেট নামে একটা অপশন আছে। এই যে আমরা বলছিলাম না বিট, এখানে বাজেট, আমার ক্লায়েন্ট আমাকে বাজেট বলে দিয়েছিল না, আমি জাস্ট এখন বাজেটটাই চলে গেলাম, যেটাকে আমরা বিট বলেছিলাম, যে আমাদের বিট, যে আমাদের কত টোটাল একটা বাজেট আমরা গুগলকে সেট আপ করবো, এই বাজেটটাই কিন্তু আমরা বিট নেব। তাহলে আমি এখানে $20 আমার ক্লায়েন্ট আমাকে দিল, এই দেখেন $20 দিয়েছিল না, আমি কিন্তু এই $20 দিলাম। এটা কিন্তু আমি নিচে জাস্ট ক্লিক করে নিয়ে আসি, নেক্সট করে নেই।
তো এই $20 দিয়েই আমরা কিন্তু এখান থেকে বিডিংটা ওইভাবে এখানে সেট আপ করে দিব যে আমাদের একটা জিনিসের দাম $20, $20 দিয়ে আমরা কত বিডিং আসতে পারে, ওই যে বিডিং মানে ওই যে সিপিসি যেটার কথা আমি বললাম, যে কত $20 দিয়ে যখন আপনি অ্যাড রান করবেন কত এভারেজ সিপিসি দিয়ে আপনি ভালো রেজাল্ট পাবেন বা কি করবেন। এবং দেখেন এই এই জায়গায় কিন্তু আমাদের কিওয়ার্ড অ্যাড করার অপশন আছে, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো এবং আরো অনেক কিছু আছে। এখন আমি জাস্ট এইখানে যে বিডিংটা আমরা সিপিসিটা কত দিব আমরা তো আসলে আন্দাজে দিতে পারবো না। এইখানে আমরা আসলে সিপিসিটা কত দিব, আমরা তো বাজেট দিয়েই ফেলছি $20। এখন এখানে কত দিলে আমাদের জন্য ভালো রেজাল্ট আসবে এবং ভালো সেল আসবে, এভারেজ একটা এইরকম ভালো সিপিসি আসবে, ওটাই তো বিডিং। সিপিসি কি এটা কিন্তু আমি অনেকবার এর আগে বলেছি। তাহলে এইটা আমরা এইখানে আসলে নিজেরা ম্যানুয়ালি সেট আপ করে দিব না, আমরা একটা আইডিয়া নিয়ে এভারেজ সেট আপ করে দেব। এই আইডিয়াটা এখানের বিডিং যে দিব, এটা আমরা আসলে কিসের উপরে যে আইডিয়া নিব, আমরা সবসময় তো ক্লিকের জন্যই রাখবো। এইখানে দেখেন বলা আছে সেটে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিট লিমিট, এইখানে আপনি ক্লিক করে এখানে একটা ম্যাক্সিমাম সিপিসি বিট লিমিট দিতে পারবেন। ওই যে আমি বলছিলাম না, আপনি ম্যানুয়াল একটা সিপিসি এখানে সিলেক্ট লিখে দিবেন যে আমার বিডিংটা এত, এর বেশি না, তখন গুগল ওই অনুযায়ী আপনাকে সর্বোচ্চ সেল দেওয়ার ট্রাই করবে। আর আপনি এখানে নিলাম দিয়ে দিয়েছেন যে $20 মধ্যে আমার এত দরকার। এখানে সিপিসিটা যখন আমি ম্যানুয়াল সেট আপ করে দেবো আমার প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য অ্যাভারেজ, তখন যখন আমি এই অ্যাডটায় ক্লিক করব ওই পরিমাণ টাকা কাটবে। এক কথায় কি, এখানে আপনি যেটা সেট আপ করে দেবেন সর্বোচ্চ একটা ক্লিকের জন্য অত কাটতে পারে, অতই যে কাটবে এমন না। যেমন দেখেন এই যে আমার এখানে দেখাচ্ছে অ্যাভারেজ কত কাটছে 0.03, কিন্তু আমি যখন অ্যাড রান করেছিলাম তখন কিন্তু এই অ্যাডের জন্য সেট আপ করেছিলাম 0.35। মানে তাকে আমি বুঝাইছি যে 35-এর বেশি তুমি একটা কিওয়ার্ডের জন্য নিতে পারবে না, সর্বনিম্ন যত নেবে। এখন অ্যাডের রেজাল্ট ভালো টালো হওয়ার মধ্য দিয়ে তিনি এভারেজ এক একটা ক্লিকের জন্য এত কাটছে। কিন্তু আমার সেট আপটা ম্যানুয়াল, এখানে যে ম্যানুয়ালটা আপনাকে দেখালাম ওইখানে ম্যানুয়ালটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম 0.35। এখন আপনি তো এখানে আন্দাজ দিতে পারবেন এটা নিলাম। আবার একটা এখানে অপশন আছে, আপনি চাইলে কিন্তু এইটাকে এরকম না সেট করেও অ্যাড রান করতে পারেন। আপনি যদি মনে করেন আমি 2 দিন দেখি যে আমি এখানে আমার কিওয়ার্ড গুলো দিয়ে 2 দিন দেখি যে আসলে আমার এক একটা কিওয়ার্ডের জন্য কেমন এভারেজ সিপিসিটা আসে, আপনি যখন এখানে কোনো কিছু সেট আপ করবেন না তাছাড়াও আপনি অ্যাড রান করতে পারেন। যখন এরকমই থাকবে তখন কিন্তু এইখানে আর ক্লিক করবে না, এইখানে ক্লিক করলে কিন্তু অবশ্যই ম্যানুয়াল সিপিসি দিতে হবে। এখন এই দুই স্টাইলেই আমরা অ্যাড রান করতে পারি। আপনি যদি আগে থেকেই ম্যানুয়াল সেট আপ করে দেন, মনে করেন যে আপনার আইডিয়া নিতে ঝামেলা হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না আসলে এখানে কি দিবেন, যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছেন ওই জন্য, তখন কিন্তু আপনি এটা ছাড়াও অ্যাড রান করবেন ঠিক 4-5 দিন পর বা 2 দিন 1 দিন পর এরকম রেজাল্ট আসবে। যেমন দেখেন আমার এখানে অ্যাভারেজ দেখাচ্ছে 0.03, তাহলে আমি তাকে অ্যাভারেজ সর্বোচ্চ 0.20 0.25 দিয়ে দিতে পারি, কারণ আমার কিওয়ার্ড গুলোর তেমন একটা মূল্য না। যখন আপনি এরকম অ্যাভারেজ সেট আপ করে দেবেন না তখন তো এখানে অ্যাভারেজ $1 দেখাইতে পারে, $2 দেখাতে পারে। এখন দেখা গেছে আপনি এইখানে আবার আগে থেকে আইডিয়াও নিতে পারেন। একটা আইডিয়া নিতে পারি আমরা এখানে কোনো কিছু সেট আপ না করে, যে কিওয়ার্ডটা আমরা রিসার্চ করেছি ওই কিওয়ার্ডটা দিয়া অ্যাড রান করে দেন অ্যাড রানের পর আমাদের রেজাল্ট এরকম অ্যাভারেজ সিপিসি আসবে, ওই সিপিসি দিয়ে আমরা এখানে নিজেরা ম্যানুয়াল করতে পারি। অথবা অ্যাড রানের আগেও আপনি একটা এই জায়গায় ম্যানুয়াল সিপিসি সেট করার আইডিয়া নিতে পারবেন আপনার যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছেন ওই কিওয়ার্ডগুলোর জন্য। যেমন আমি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি, মনে করেন এখানে যতগুলো কিওয়ার্ড আছে এগুলোই আমি রিসার্চ করব এবং এইগুলোই অ্যাডের জন্য ইউজ করব। তো দেন আমি জাস্ট এই কিওয়ার্ডগুলোকে কপি করব, কপি করে আমি এখানে যে কত সিপিসি দিতে হবে এটা আইডিয়া নেওয়ার জন্য এখানে যাব, দেন এখান থেকে আমি আবার কিওয়ার্ড প্ল্যানারে যাব। এখানে এখন কেন যাচ্ছি, আমি যে এখানে একটা ম্যানুয়াল এরকম সিপিসি সেট আপ করবো, এই কিওয়ার্ডের জন্য আসলে অ্যাভারেজ কত হতে পারে গুগল আগে থেকে একটা আইডিয়া দিতে পারে যখন আপনি এই কিওয়ার্ডগুলো সব নিয়ে যাবেন, কারণ গুগলের রেট তো দেওয়াই আছে। যখন আমি এখানে আসব, আসার পর আপনি ডিসকভার নিউ কিওয়ার্ডে যান, এখানে জাস্ট একটা এমনিতে কিওয়ার্ড লিখেন, না লিখলে আবার ওই অপশনটা অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না, তাই আপনি লিখবেন।
আচ্ছা, এখন আপনারা এই কিওয়ার্ডের দরকার নাই। আপনি এই কিওয়ার্ডটা এরকম লেখার পরে যখন যে অপশনটা আসবে, ঠিক সেই নিচে দেখবেন একটা ফোরকাস্ট নামে অপশন। ফোরকাস্ট আমি কিভাবে নিয়ে আসলাম, এখানে ক্লিক করে কিওয়ার্ড প্ল্যানারে গেলাম। এই পরে কিন্তু আমি আবারও দেখাই, কিওয়ার্ড এখান থেকে ক্লিক করে কিওয়ার্ড প্ল্যানার, দেন স্টার্ট নিউ কিওয়ার্ড, এখানে ক্লিক করে যে কোনো একটা কিওয়ার্ড লেখা গেট রেজাল্ট দিলে আমি এই ফোরকাস্ট অপশনটা পাবো। এখানে আমি চলে যাব ফোরকাস্টে। এখানে আমি কেন আসলাম, এখানে আসছি যে আমি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছি এই কিওয়ার্ডের একটা আগে থেকে যদি আমি সিপিসি এখানে সেট আপ করে দিতে চাই সেইটা দিতে পারবো। আর যদি আপনি এই আইডিয়া না নিয়ে শুধু কিওয়ার্ড দিয়ে অ্যাড ডান করে 2 দিন পরে সিপিসি দিবেন, সেটাও আপনি দিতে পারবেন। যেভাবে করেন, দুইভাবেই খুশি, যেভাবে করেন। এখন এইভাবে করলে হবে কি সুবিধাটা, এইভাবে রেজাল্ট দেখা দেন করলে দেখা গেছে আপনি একদম পারফেক্ট 100% আইডিয়াটা পেলেন যে এত। আর আগের থেকে আমরা অনেক সময় এখান থেকে করলে 100% আইডিয়াটা পাই না। ইচ্ছা, এখন আমি যে দেশে অ্যাড ডান করবো সেই দেশটাকে সিলেক্ট করি, ইউনাইটেড কিংডম টার্গেট। আচ্ছা, ইউনাইটেড কিংডম হবে, তাই তো। ইউনাইটেড কিংডমকে টার্গেট করলাম, বাংলাদেশ বাদ, ইউনাইটেড স্টেট বাদ, এটাকে সেভ করলাম। ল্যাঙ্গুয়েজ তো আমাদের ইংলিশ। আমরা এইমাত্র যা যা দিয়ে আসছি গুগলই থাকবে, এবং আমাদের নেক্সট মান্থ বলা আছে, আমরা দিয়েছিলাম অল টাইম দিই এখানে, অথবা আমরা ওই যে 1 বছর দিয়েছিলাম সেটাও দিতে পারি, তবে নেক্সট উইক এগুলো দিব না। অথবা এখানে স্টার্ট ইন ডেট, ও এইখানে যে জিনিসটা চলে আসছে ওইটা একটা কাহিনী আছে তো। আচ্ছা, এটা অল টাইম দিয়ে রাখি, আমাদের সমস্যা নেই, অল টাইমে দিই। অল টাইম দিলে সমস্যা হবে না। এখানে আসলাম, আসার পরে দেন প্লাস আইকনে ক্লিক করলাম। এখন এইখানে একটা অ্যাড গ্রুপ বলতে স্যার আছে, সিলেক্ট অ্যান অ্যাড গ্রুপ, এইটা না করলে হবে না। অ্যাড গ্রুপটা কি, এই যে দেখেন এখানে লেখা আছে না কিওয়ার্ড অ্যান্ড অ্যাডস, এইখানে গেলে আমরা অ্যাড গ্রুপের মধ্যে কিওয়ার্ড, এই যে জায়গায় কিওয়ার্ড দেই না, এই যে চেহারাটা দেখতে পাচ্ছেন এইটার নাম হলো অ্যাড গ্রুপ। তো ওটা আমরা এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দেন ট্রাই করি। এখানে আমি একটা নাম দিই যে টেস্ট, এটা আমি নাম দিলাম এমনিতেই, এটা নাম দিব। তো দিয়ে আমার যে কিওয়ার্ডগুলো আছে সেটাকে লাইন বাই লাইন এখানে বলাই আছে, দেখেন এন্টার অর পেস্ট কিওয়ার্ড অন ওয়াট অর ফ্রেস পার লাইন সেপারেট কমান্ডস, অথবা আপনি লাইন বাই লাইন ইউজ করেন তাহলে বেটার হবে। কিওয়ার্ডের অনেক ম্যাচ টাইপ আছে, এই যে নিচে দেখাচ্ছে ম্যাচ টাইপ হেল্প কন্ট্রোল। তাহলে ম্যাচ টাইপ সম্পর্কে আমরা যখন এই জায়গায় গিয়ে কিওয়ার্ড ইউজ করব না, দেন তখন বলবো, এর আগে না। আর এইখানে আপনার ফোরকাস্ট করতে এই ম্যাচ টাইপ দেওয়ার দরকার নাই, আপনি এই যেভাবে কিওয়ার্ডটা দিয়েছেন না হুবহু কপি করে এভাবেই দিবেন ফোরকাস্টের জন্য। ফোরকাস্ট কেন আসলাম এখানে, জাস্ট একটা সিপিসি জানার জন্য। তো আমার এখানে ম্যাচ টাইপ সম্পর্কে আমরা পরে আইডিয়া নেব, এগুলো আমাদের এখান দিতে আমরা জাস্ট যে শীটে যেভাবে কপি পেস্ট করেছি এখান থেকে জাস্ট কপি পেস্ট নিয়ে এসে এখানে দিব, দিয়ে আমরা জাস্ট সেভ দিব। সেভ দেওয়ার পর এইখানে আমরা দেখব যে একটা অপশন আসবে উপরে, বিট স্ট্র্যাটেজি ম্যাক্সিমাইজ ক্লিক। এই ক্লিকটাই আর কি ম্যাক্সিমাইজ ক্লিক, সর্বোচ্চ ক্লিকে। এটাখান থেকে আপনি সিলেক্ট করে এটাকে ম্যাক্সিমাইজ ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। আমাদের এই জায়গায় ম্যাক্সিমাইজ ক্লিক আসবে যখন আমরা এই অ্যাডটা পাবলিশ করব, পাবলিশের ঠিক পরে আমরা দেখতে পারবো এখানে ম্যাক্সিমাইজ ক্লিক, কারণ এখন গুগল সব জায়গায় ম্যাক্সিমাইজ ক্লিকই দেয়, ক্লিকটা রাখে না। তো এই জায়গায় আমি আসার পর এখান থেকে আমরা কেন আসছিলাম, জাস্ট আমরা বাজেট এরকম এই যে সিপিসিটা জানার জন্য। এখন দেখেন এখানে বলা আছে ইউর প্ল্যান গেট এত এত, এখানে ওরা $30 দিছে, আমাদের বাজেট তো 30 না, আমাদের ছিল ডেইলি বাজেট $10। তাহলে আমরা বাজেটের এখানে ক্লিক করি, এই বাজেটের এখানে ক্লিক করে আমরা সবগুলো কেটে $10 দেই, সরি $20। এখানে আমার আর কোনো কিছু করবো না, বাইরে ক্লিক করবো $20 দিয়ে। আর এখানে আমরা ক্লিকই রাখবো, ক্লিক ছাড়া কোনো কিছু কিন্তু রাখা যাচ্ছে না। আর উপরেরটা যেটা এটাই অটোই আসবে, সমস্যা নেই। এখন দেখেন এই $20 আমাকে একটা আইডিয়া দিচ্ছে গুগল যে তুমি 36 এত ক্লিক পাবা, এত ইমপ্রেশন পাবা, এত কষ্ট যাবে। এখন এইখানে একটা কাহিনী আছে, এত বাড়লো কেন? আমরা যখন একটা গুগলে অ্যাড রান করব তখন আমাদের এক ক্যাম্পেইনটা কতদিন চলবে এইটাও কিন্তু দেওয়ার অপশন এই মোর সেটিংসে আছে। এগুলো কিন্তু আমি দেখাই নাই, যে দেখেন স্টার্ট আর ইন্ড ডেট। আচ্ছা, এটা আজকে দেখিয়েই দিই, শোনেন এখানে আছে অডিয়েন্স সেগমেন্ট ইংলিশের পরে। এই অডিয়েন্স সেগমেন্টটা আমাদের গুগল সার্চ অ্যাডের জন্য লাগবে না,
এটা লাগবে শুধু ডিসপ্লে অ্যাডের জন্য, এই জন্য আমাদের এই টপিক বাদ। অ্যাড রোটেশন যেটা আছে সেভাবেই থাকবে, প্রেফার বেস্ট পারফরম্যাট। এইখানে আমরা স্টার্ট আর ইনডেট মানে আমরা অ্যাড কতদিন চালাবো। তো আমরা অ্যাড চালাবো মনে করেন যে 10 দিন। তাহলে আমি আজকে অ্যাডটা তৈরি করতেছি, আজকে আমাদের তারিখ কত দেওয়া আছে, মে মাসের 13। তাহলে আমরা এখানে একদিন বাড়াই দিই, 14 তারিখ। তারিখ তো 12টা পর শেষ হয়েই যাবে, এই জন্য 12টার যেহেতু এখন ধরছি। ইনডেট কত হবে, 10 দিন যেহেতু চালাবো, তাহলে কত 24, এই হলো আমার 10 দিন। এখন একটা গুগল অ্যাড মিনিমাম আমরা কতদিন চালাবো, মিনিমাম 7 দিন চালালে ভালো রেজাল্ট পাওয়া যায়, 2-3 দিন চালালে কিন্তু ভালো রেজাল্ট। এক কথায় আপনি যদি 10 দিন চালান তাহলে মোটামুটি ভালো রেজাল্ট পাবে। একটা অ্যাড যত বেশি দিন চালাবেন তত ভালো রেজাল্ট আসবে, যত বেশি দিন চালাবেন 1 মাস 2 মাস 3 মাস 1 বছর, তত দেখবেন যে রেজাল্ট আস্তে আস্তে বাড়বে। যত কম দিন চালাবেন তত রেজাল্ট খারাপ আসবে। যদি আপনি মিনিমাম মনে করেন যে গত 10 দিন চালাবেন, তাহলে এখন আমি এখানে কিন্তু 10 দিন সিলেক্ট করে দিয়েছি, 10 দিন চালাবো। এক দিন আমার কয় ডলার যাবে, $20 কিন্তু। তাহলে 10 দিনে $200 কেটে নেবে আমার অ্যাকাউন্ট দিয়া। এগুলো কিন্তু ক্লায়েন্টকে বলতে হবে এবং ক্লায়েন্টকে জিজ্ঞাসাও করতে হবে যে তুমি কতদিন অ্যাড চালাতে চাও। অ্যাডস স্টার্ট অ্যান্ড ইনডেট। এখন কথা হলো যে আপনার ক্লায়েন্ট যদি বলে আমি 5 দিন, তাহলে আপনি এটা মানাবেন তাকে বুঝিয়ে যে দেখো একটা অ্যাড যত বেশি দিন চালাবো তত অ্যাডের রেজাল্ট ভালো, মিনিমাম তুমি 7 দিন চালাও, এবার 10 দিন 15 দিন যাই হোক চালাবে। আর নিচে যেগুলো আছে এগুলো আমাদের লাগবে না। এখন এখানে আরেকটা অপশন লাগবে, সেটা আমি বলে দিই। এই অ্যাড রোটেশন লাগবে না, অ্যাড শিডিউল লাগবে। অ্যাড শিডিউলটা কি, আপনার অ্যাডটা কি অল ডে মানে প্রত্যেক দিন চলবে, না আপনি এরকম কাস্টমাইজ করতে চান যে আমার একটা মানডে থেকে ফ্রাইডে চলবে, এরকম একটা টাইম দিলাম, এই টাইম থেকে এই টাইম, ঠিক মানডে থেকে ফ্রাইডে এই টাইমই অ্যাড শো হবে, এছাড়া কোনো টাইম অ্যাড শো হবে না। অথবা কোনো ক্লায়েন্ট যদি শুধু বলে আমি ফ্রাইডেতেই আমার অ্যাডটা চলবে, এই টাইম থেকে এই টাইম, সেটা। তবে এরকম করলে কিন্তু অ্যাডের রেজাল্ট তেমন একটা ভালো আসে না। এইগুলা কিছু কিছু কমন অ্যাডের জন্য হয়। এই জন্য আমরা যখন কোনো অনলাইন সেলসের জন্য অ্যাড রান করবো এরকম, তখন আমরা অলওয়েজ এখান থেকে অল ডে দিয়েই অ্যাড চালাবো। যদি কোনো ক্লায়েন্ট আমাকে এসে বলে যে আমার রিকোয়ারমেন্ট আছে, এগুলো এই জন্য এটা জিজ্ঞাসা করার দরকার নাই। যাদের এরকম শিডিউলের দরকার আছে অ্যাড চালানোর, সেই ক্লায়েন্ট এসে আপনাকে এমনিতেই বলবে যে আমি শুধু মানডে থেকে ফ্রাইডে অ্যাড চালাবো সকাল 8টা থেকে বিকাল 12টা। আপনি ওই দেশের টাইম অনুযায়ী এখানে টাইমটা সিলেক্ট করে দেবেন, গুগল থেকে খুঁজে নেবেন অথবা আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে তোমার টাইমটা কেমন হবে, সেটা এখানে জাস্ট সেট আপ করে দিলেই হবে। আর যেহেতু আমি অনলাইনের জন্য চালাচ্ছি এটা অলরেডি থাকবে। তাহলে এই জিনিসটাও আপনার এই ফোরকাস্টে এখন দিতে হবে। কতদিন, 10 দিন, 14 থেকে 24। তাহলে এখানে আমি মে মাস, তাই তো, এখন কি মে মাস না, মে মাস 14 তারিখ থেকে ইনডেট কত হবে 24, এতদিনই আমি অ্যাড চালাবো, এর বেশি না। এই কয়দিনের টোটাল বাজেট কত আসবে সেটা আমাকে দেখাবে। এই যে দেখেন এখানে 11 দিন হয় টোটাল, ওই দিন নিয়া 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 আর কি। 14 থেকে দিন শুরু করে 24 তারিখ ইনডেট যেহেতু, এই জন্য 11 দিন হয়েছে টোটাল। তা টোটাল বাজেট আসবে কত, 220 খরচ হবে তুমি যদি ডেইলি $20 দাও। তোমার ক্লিক আসবে 1000, ইমপ্রেশন আসবে 14K। আমরা ইমপ্রেশন সম্পর্কে বলেছিলাম, ইমপ্রেশনটা কি বলেছিলাম না, সবাই আমরা জানি ইমপ্রেশন কি, কস্ট কত এটা আমরা, এবং এভারেজ সিপিসিটা আমরা এখন পেয়ে গেছি। এখানে গুগল আমাকে একটা আইডিয়া দিয়েছে যে এখানে যে কিওয়ার্ড গুলো আছে না, এর জন্য এভারেজ সিপিসি তুমি 21 দিতে পারো। তাহলে আমি কিন্তু এই যে উপরে যেখানে আমি মাত্র বিডিং এ আসলাম না, এখানে আমি ম্যাক্সিমাম এখানে 0.21 সেট আপ করে একটা রান করতে পারি। এখান থেকে আমি একটা আইডিয়া পেলাম। এটা যে একদম 100% শিওর সেটা না। এখন আপনার যদি মনে হয় যে এর থেকে আমি একটু বাড়িয়ে দিই, তাহলে আপনি চাইলে বাড়াতেও পারেন, এখানে 25 দিয়ে দিতে পারেন, যে এতটুকু দিলাম সর্বোচ্চ, মানে আমার এই অ্যাডের জন্য একটা ক্লিক করলে সর্বোচ্চ 25 নিবে একটা কিওয়ার্ডের জন্য। এখানে আমি যতগুলো কিওয়ার্ড ইউজ করছি না, যে কিওয়ার্ড লেখেই আমার অ্যাড আসুক না কেন, একটা কিওয়ার্ডের জন্য আমার সর্বোচ্চ এত নিবে, মানে সর্বোচ্চ একটা ক্লিকের জন্য এত কাটবে, কিন্তু এর কমই কাটে। এখন এই যে একটা প্ল্যান, এটা কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি এই $220 দিয়া
যে 10 দিনের জন্য অ্যাড রান করবা, কেমন কি রেজাল্ট আসবে। তো আপনি এখান থেকে ওই অ্যাডের জন্য ক্লায়েন্টকে বললেন যে তুমি একটু ওয়েট করো, আমি তোমার প্রোডাক্টের জন্য কিছু কিওয়ার্ড নিয়ে দেন একটা প্ল্যান দেখি যে কেমন কি আসে। আপনি আপনার ক্লায়েন্টকে এখান থেকে একটা আইডিয়া বলতে পারেন। তো এখান থেকে যখন বলবেন তখন কমাইয়াই বলবেন। যেমন এখানে $220 খরচ, এটা পারফেক্টলি বলবেন। $220 খরচ দেখিয়ে আপনি তারে বলতে পারেন যে এখানে তুমি কত 800 থেকে 900 ক্লিক পেতে পারে। যখন 1000 ক্লিক আসবে তখন তো আপনি যেটা বলছেন তার থেকে বেশি পেয়েছে, তখন ক্লায়েন্ট সুবিধা হবে। ইমপ্রেশন আমাদের কোনো কাজেই লাগবে না, এটা না বললে হবে। এখন আসি সিটিআর কি, যেটাকে বলা হয় সিতে ক্লিক, টিতে থ্রো, আর এ রেট। মানে আপনার ইমপ্রেশনের থেকে ক্লিকের হার কম না বেশি, এরকম সিটিআর। এখন এই সিটিআরটা আবার অ্যাড রানের পর হিসাব করা যায়, যেমন সিটিআর ক্যালকুলেশন। যদি আমি গুগলে সার্চ করি না, ইমেজে যাই না, দেখবেন ইমপ্রেশনকে টোটাল ইমপ্রেশন যেটা আছে, মানে টোটাল ক্লিক যেটা আছে, এই যে এটাকে দেখেন, এটা হলো সিটিআর হিসাব করার ক্লিক থ্রু রেট। আপনি যে ক্লিক পাবেন অ্যাডের, আমরা যখন অ্যাড রান করব, এখানে দেখেন আমি যখন এখানে অ্যাড রান করছি না, ক্লিক আর ইমপ্রেশন পাইলাম না, এই ক্লিকটাকে ইমপ্রেশন দ্বারা ভাগ করব, দেন পার্সেন্ট করব, মানে 100। এই যে 100%, ক্লিককে ইমপ্রেশন দ্বারা ভাগ করলে আমার সিটিআরটা বাড়ে। মানে এটা দ্বারা বোঝানো যাবে যে আপনার ক্লিকের তুলনায় ইমপ্রেশন কি, মানে ইমপ্রেশনের তুলনায় ক্লিকটা কি বেশি না কম, ক্লিকের হারটা। এখন আপনি এমন একটা অ্যাড রান করলেন, তখন দেখা গেল যে খালি ইমপ্রেশনই আসে, ক্লিক তেমন আসে না। এখন এখানে 14,000 ইমপ্রেশনের তুলনায় ক্লিকের হারটা কিন্তু ঠিক আছে। আমি কিভাবে বুঝলাম? এই যে 7.5% সিটিআর হয়েছে না, এটার মাধ্যমে। কারণ একটা অ্যাডের সিটিআর 3 থেকে মনে করেন 8% এরকম হলেই এনাফ। এর বেশি হলে তো ভালো, 3 থেকে 8% এরকম, 8 এর মধ্যে হলেই এনাফ। 3 সর্বনিম্ন 3, সর্বোচ্চ মনে করেন 8, 9 যা হোক, মানে 3 এর উপরে হলে আপনি মনে করবেন যে আসলে এই অ্যাডের জন্য এটার রেজাল্ট ভালো। এখন দেখেন আমি যদি 14কে এখানে সিটিআর ক্যালকুলেট করি, এটা ক্লিককে ইমপ্রেশন দ্বারা ভাগ, যে আমি যদি ক্যালকুলেটর, আমার ক্লিক ছিল কত, আমি সিটিআরটা এখন বুঝাই দিলাম। ক্লিক ছিল 14,000 না, আর সরি 1,000, আর ভাগ হলো 14,000, এটাই তো সিটিআর এর হিসাব, ক্লিক ভাগ ইমপ্রেশন। এটাকে ইকুয়াল দিয়া আমরা যদি গুণ 100 করি, তাহলে আমাদের রেজাল্ট আসে যায় যে 7.14। এইভাবে আপনি সিটিআরটা হিসাব অথবা এখান থেকে একটা আইডিয়া দিচ্ছে। তার মানে কি, আমি যদি এরকম 0.25 এই এভারেজ সিপিসি অথবা 2-1% বাড়িয়ে দিই, তাহলে আমার অ্যাডের জন্য খারাপ না, মোটামুটি ভালো রেজাল্ট আসবে, এবং ক্লিক আসা মানে আমার সেলও আসবে, যেহেতু সিটিআর 3 এর উপরে দেখাচ্ছে। তো এইখান থেকে আমরা পুরো একটা প্ল্যানের আইডিয়া নিতে পারি, এবং এই আইডিয়াটা আমরা চাইলে আমার ক্লায়েন্টের কাছে শেয়ার করতে পারি। যখন ক্লায়েন্টের কাছে শেয়ার করব, কম কম বলবো যে তুমি যদি $220 খরচ করো টোটাল, ডেইলি $20 করে, তাহলে তোমার 800 থেকে 900 ক্লিক আসতে পারে, এর মধ্যে সেল আসতে পারে, যে কোনো সেল আসবেই। কারণ সেলের কোনো গ্যারান্টি নেই, সেল ডিপেন্ডস অন ইউর প্রোডাক্ট, বাকি কাজ আপনার করতে হবে। মানুষের কাছে এই প্রোডাক্ট পছন্দেরই না, ভিজিটর নিয়ে আইসা দিলেন, সেল হলো না, তাহলে কাজ হয় না, কারণ সেল ডিপেন্ডস অন ইউর প্রোডাক্ট। এই জন্য সেলের কোনো গ্যারান্টি নেই। আপনি ক্লিকের গ্যারান্টি দিবেন, আর বলবেন যে এরকম সিটিআর আসতে পারে। তো এইখান থেকে আমরা এই একটা আইডিয়া নিতে পারি। আর এখানে মূলত আমরা আসছিলাম এই যে সিপিসিটা, আমাদের এই অ্যাডের ম্যানুয়ালের সিপিসিটা আমরা এখানে কত সেট আপ করবো, 0.25 সেটা দেওয়ার জন্য। আরো একটা স্টাইলে আমরা বলছি সিটিপি এখানে দিতে পারি। যখন আমরা অ্যাড রান করব, অ্যাড রানের পরে 2-3 দিন পরে আমরা এরকম রেজাল্টে দেখতে পারবো আমাদের সিপিসি কত, এই যে এরকম এখন রেজাল্টে দেখতে পারবো না কত, সেই অনুযায়ী অনুমান করে আমরা দিতে পারি। তবে আপনি এই ফোরকাস্ট দিয়া করলে খারাপ না, পরে আপনি চাইলে সিপিসি বাড়াতে কমাতে পারবেন, কারণ আপনার যখন অ্যাড রান করেন তখন তো রেজাল্ট দেখবেন, রেজাল্ট দেখার পরে তখন আপনি এখান থেকে বাড়াতে কমাতে ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। এখন আপাতত যদি এখান থেকে একটা আইডিয়া আমরা মোটামুটি সবকিছু কাস্টমাইজ করে পেয়েছি, দেন এটা পারফেক্ট, মানে আমি মনে করি যে এরকম একটা খারাপ না এখানে যা যা দেখাইছে। তাহলে এটা কিন্তু একটা এভারেজ সিপিসি, আমরা যে এখানে যেগুলো ধরেছিলাম না, এগুলো কিন্তু এখন কোনো কাজেই লাগতেছে না, কারণ এগুলোও কিন্তু এরকম এভারেজ দেখাইছে, কম বেশি। এখন আমি এখানে সর্বোচ্চ দিয়ে দিলাম 0.25, তার মানে আমার এই কিওয়ার্ড দিয়ে আমি যখন অ্যাড রান করবো, তখন আমার
একটা ক্লিকে সর্বোচ্চ আমি গুগলকে পারমিশন দিচ্ছি এত নেওয়ার একটা ক্লিকের জন্য আমার অ্যাকাউন্ট থেকে, এর বেশি তুমি নিতে পারো না, এর কম যত নেয়। এখন আমরা এই সিপিসি যত কম পাবো ততই তো আমাদের রেজাল্ট কি হবে, ভালো হবে। এখন এই সিপিসি কম পাওয়ার আরো অনেক ওয়ে আছে, এটা আমরা আমাদের অ্যাডের কোয়ালিটি এইসবের উপরে করে। এই পর্যন্তই আজকে। এখন কার কি কোশ্চেন আছে বলেন। সিটিআর যে ভালো ওটা আমরা অ্যাড রান করার পরে আমাদের রেজাল্টে আমাদের সিটিআরটা দেখাই দিবে। অথবা সিটিআর যে ভালো, আপনি তো মাত্র ক্যালকুলেশন করেই আমি আপনাকে দেখালাম যে সিটিআরটা আপনি কিভাবে বের করবেন। আপনি যখন একটা অ্যাড রান করবেন, রান করার পর তো আপনার এখানে রেজাল্ট আসতেছে ক্লিক ইমপ্রেশন। তো ক্লিককে ইমপ্রেশন দ্বারা ভাগ করে দেন 100 দ্বারা গুণ করলেই তো আপনি সিটিআর পেয়ে যাচ্ছেন। তখন আমি তো বললামই 3-এর উপরে যদি থাকে সিটিআর তখনই আপনি মনে করেন যে সিটিআর ভালো, ক্লিক তুললো, তখন তো আপনি বুঝেই গেলেন, এই ক্যালকুলেশন করে বুঝবেন যে আপনার সিটিআরটা খারাপ না ভালো। এই পর্যন্তই। আমি একটু ওভারভিউ দিই কি কি দেখলাম। আমরা বিট আর বিডিং দেখলাম। বিড মানে হলো যে কত ডলার বাজেট যেটা সেটা, আর বিডিং হলো যে একটা ক্লিকে সর্বোচ্চ কত সিপিসি যেটা সেট আপ করা। এটা আমাদের এখন লাগতো না। এরপরে আমরা আরেকটু যেটা দেখলাম, এই যে ক্যাম্পেইন সেটিং এ গিয়ে এই নেটওয়ার্ক এটা দেখলাম, আর লোকেশন এক্সক্লুড ইনক্লুড নিয়ার বাই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, কতদিন অ্যাড চালাবো, সেই ইনডেট স্টার্টেড, আর কিন্তু আমাদের কিছু দেখি নাই। এবং এগুলো আমাদের যেভাবে আছে এভাবেই থাকবে, অ্যাড শিডিউল যা আছে এভাবেই থাকবে অটো। অডিয়েন্স সেগমেন্ট আমাদের গুগল সার্চ ক্যাম্পেইনে লাগে না, এটা লাগা হলো ডিসপ্লে ক্যাম্পেইনে। তো আর দেখলাম কি, যে আমরা এখানে যে সিপিসিটা সেট আপ করবো, এটা আমরা আন্দাজে করতে পারবো না। আমরা যে কিওয়ার্ড রিসার্চ করেছি ওই কিওয়ার্ডের একটা ফোরকাস্ট করব। ফোরকাস্ট করার জন্য কতদিন অ্যাড চালাবো সেই ডে দিব, এখানে ম্যাক্সিমাইজ ক্লিক দেবো, যে কান্ট্রি সেই কান্ট্রি, যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ, গুগল, এবং আমরা কত ডলার ডেইলি বাজেট সেই বাজেটটা এখানে দিব। দেন দেওয়ার পরে এন্টার বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা আইডিয়া পাবো। যে আইডিয়াটা পাবো এর কম কখনো দিব না, চাইলে আমরা এর থেকে বেশি বাড়াই দিতে পারি, আমাদের এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। আমরা আমি এর মোটামুটি থেকে আমি চাইলে কিন্তু এখানে 21 দিতে পারি। আমি বাড়াইলাম না, 21 দিলাম মনে করেন, তাও হবে। অথবা যদি আপনি মনে করেন যে আমি এর থেকে আরো বাড়াই দিব ওদের থেকে, যে আমি আরো বেশি খরচ করে ক্লিক চাই, তখন তো আপনার খরচ এরকম বাড়বে যে আপনি এই 35 সেন্টে $10 ডেলি $20 কয়টা পাবেন, সেটা ক্লিক দেখাবে। তো এটা জাস্ট আমরা ওইখান থেকে আইডিয়াটা নিলাম যে আসলে কত দিতে পারি, কারণ আমরা তো আন্দাজ আর দিতে পারবো না। এই হলো টোটাল ক্লাসের ওভারভিউ। এখন বলেন কার কি কোশ্চেন আছে বলেন। ভাই আমরা যে ফোরকাস্ট থেকে যে রেজাল্টটা পাইলাম, এখানে তো আমরা যে সিটিআরটা দেখলাম যে 7.5, আপনি বলছেন 3 থেকে 8 হলে সবচেয়ে বেটার হয়। তো আমাদের যদি সিটিআর কম থাকে সেক্ষেত্রে কি আমরা কিওয়ার্ড চেঞ্জ করে আবার অবশ্যই ফোরকাস্ট থেকে? হ্যাঁ, আপনার অ্যাডের রেজাল্ট তখন ভালো হয় না। হ্যালো আপনি ভালোভাবে আচ্ছা। অ্যাড রান করতে পারেন নাই, যখন মনে করবেন আপনার সিটিআর কম হয়েছে তখন মনে করবেন আপনি ব্যর্থ। আপনি ভালোভাবে অ্যাড রান করতে পারেন নাই, কিওয়ার্ড রিসার্চ করতে পারেন নাই। জি ভাইয়া সেক্ষেত্রে আমরা আবার কিওয়ার্ড চেঞ্জ করে নিব। জি, কিওয়ার্ড চেঞ্জ করা যায় যে কোনো সময়, এবং গুগলও আপনাকে সাজেস্ট করবে কিওয়ার্ড চেঞ্জের জন্য। গুগল অনেক কিওয়ার্ড আপনাকে দিবে। গুগল আপনাকে অ্যাড রান করার পরে অনেক কিওয়ার্ড, গুগল আপনাকে অ্যাড রান করার পরে অনেক কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে। এই যে দেখেন আমার একটা ক্যাম্পেইন যদি আমি দেখাই, এখান থেকে আমি যদি এই যে হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। কিওয়ার্ডে যাই, দেন যদি সার্চ টাইমে আমার আমার কথাটা শুনেন, আমি যেটা বলতেছি ওটা শুনেন। অ্যাড রানের পরে আমাদের কিওয়ার্ড ভালো না খারাপ, এবং আমাদের অ্যাডে আরো কোনো কিওয়ার্ড অ্যাড করা দরকার কিনা, এগুলা গুগল আপনাকে রিকমেন্ড করবে। গুগল অ্যাড অপটিমাইজ করতেও মানুষ মাসে $300 দেয়, শুধু অপটিমাইজ, কিওয়ার্ড বাছাই করা ছাঁটাই করা। তখন আমরা একটা অ্যাড রান করবো, রিকমেন্ডেশনে যাব, তখন আমরা অনেক কিছু এই জায়গায় গুগল আমাকে সাজেস্ট করবে যে তুমি এই কিওয়ার্ডগুলো দাও যেগুলো তোমার জন্য ভালো। আমার মাত্র কারেন্ট গিয়েছে, এই জন্য নেট স্লো হয়ে গেছে, মোবাইল নির্দেশ। এবং দেখেন আমি যখন কিওয়ার্ড লেখায় আসব, যখন এখানে সার্চ টার্মে চলে আসব, আসার পর আমি দেখতে পারবো। অথবা আরেকটা জায়গা থেকে আপনি ইজি ভাবে দেখাই, টোটাল ওভারভিউতে যখন যাব আমার কোন কিওয়ার্ডের জন্য কেমন রেজাল্ট আসবে সেটাও আমি এখানে আচ্ছা বলেন এখন কার কি কোশ্চেন আছে।
আমরা যখন একটা অ্যাড রান করব, এইখানে আমরা কিওয়ার্ডের রেজাল্ট, ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে? সবার কথাই শোনা যাচ্ছে, হ্যালো। কিওয়ার্ডের রেজাল্ট দেখা যাচ্ছে, এই কিওয়ার্ডের জন্য কেমন রেজাল্ট, কেমন সিটিআর, কেমন রেজাল্ট, কেমন সিটিআর, এগুলো আমরা সব এখান থেকে দেখতে পারবো। এখান থেকে কিওয়ার্ড বাছাই ছাঁটাই সব করতে পারবো। আপনার কথা শোনা যাচ্ছে, বলেন। জি ভাই, ভাই আসলে আমি সিটিআর নিয়ে একটা প্রশ্ন করবো যে যে সিটিআর কিভাবে বার করে বা ক্লিক থ্রু রেট এর কাজটা কি আসলে? যে এই যে 7.5 যে সিটিআর বার হলো, যে আপনি ক্যালকুলেশন করে যে একটা সিটিআর বের হলো, এই সিটিআর এর কাজটা কি? এর মানে এটা কি? এটা শতকরা বাইর করে কেন? হার মানে কি? শতকরার হার বুঝেন? পাটিগণিত অঙ্ক করছিলেন কোনোদিন? হ্যাঁ ভাই, করছি তো। তাহলে শতকরার হার বুঝেন না যে আপনার যে ইমপ্রেশনের থেকে ক্লিক কম না বেশি, ক্লিকের হার। এখন যদি আপনার অ্যাডে খালি ইমপ্রেশনই হয়, কোনো ক্লিক না হয়, তাহলে তো আপনার অ্যাডের রেজাল্ট ভালো না, এটা আপনি বুঝলেন। জি জি। এখন আপনার ইমপ্রেশন আর ক্লিক এই দুইটা মিলেই আপনি হারটা দেখলেন যে 7.5, তার মানে আমার অ্যাডের রেজাল্ট ভালো। এটা আমি একটা আইডিয়া এখান থেকে বুঝলাম। এখন যদি আপনার অ্যাডের ইমপ্রেশন হয় 14,000, ক্লিক হয় 2, তাহলে সিটিআর কত হইবে? হিসাব করে বাই করুন তো একটু, দেখেন তো কত হয় সিটিআর তাহলে। জি ভাইয়া, কথা বলছেন। 14,000 ইমপ্রেশন আর ক্লিক মনে করেন 2টা, এটার সিটিআর কত? ক্লিক দুইটা 14,000 ইমপ্রেশন, হ্যাঁ বাই হুম। করছি। 0%। তার মানে আপনার অ্যাডের রেজাল্ট একেবারেই খারাপ। যে 14,000 ইমপ্রেশন হলো, ক্লিক আসলো মানে 2টা, তার মানে আপনার অ্যাড কেউ ভিজিট করেছে? খালি দেখেছে। আমার অ্যাড মানুষকে দেখালে হবে? বলেন, ইমপ্রেশন কি আগে আমরা এটা জানি। ইমপ্রেশন কি মনে আছে? জি, ইমপ্রেশন হচ্ছে হলে আপনার কতবার প্রদর্শিত হয়েছে সেটাকে ইমপ্রেশন বলে। কতবার, মানে মানে যতবারই ব্যক্তি সার্চ না, করুন না জাস্ট। কেন, ওইটাই শো হয় জি ইমপ্রেশন হিসাবে। এখন আপনার জি। অ্যাড মানুষের সামনে আমার চেহারা শো করে তো লাভ নাই যদি আমি সেল না আনতে পারি। এই জন্য আমাদের ওই একটা হার বের করার একটা আইডিয়া, জি। যে আমাদের তাহলে ইমপ্রেশন। তাহলে ভাইয়া হচ্ছে আপনার এই যে ক্লিক আর হচ্ছে ইমপ্রেশনের এই হারটা বার করার জন্য সিটিআর প্রয়োজন, এই তো। আপনি এটা দিয়ে বিচার করবেন আপনার অ্যাড ভালো জি না খারাপ। ওকে ভাইয়া, বুঝতে পারছি। যে ভাইয়া এখানে হচ্ছে আমরা যে ওয়েবসাইটের জন্য অ্যাড রান করব, ওখানে যে আমরা যে ইয়াগুলো করব, যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করব, যেগুলো চুজ করব, হ্যাঁ, ওগুলো ওই ওয়েবসাইটের জন্য যে পারফেক্ট বা পারফেক্ট কিনা, ওগুলো আসলে বোঝার কোনো ওয়ে আছে প্রোডাক্ট দেখে বুঝবো। ভাই? প্রোডাক্ট, সেটা বলি না, প্রোডাক্ট দেখে তো আমরাও কিছু কিছু কিওয়ার্ড ওখান থেকে নিয়ে আসবো, তাই না? হুম। তো এরপরে যে ওই কিওয়ার্ড দিয়ে আমরা যদি অ্যাড রান করি, তাহলে আমাদের রেজাল্ট মানে ভালো আসবে, এরকম ভাবে আর কি তো এই বলতে আইডিয়া, চাচ্ছি না। এই আইডিয়াটাই তো আমরা ফোরকাস্ট দিয়ে দেখালাম যে আমাদের রেজাল্ট কেমন আসবে। তাহলে আইডিয়া আমরা কেন নিলাম ওইখান থেকে? বা ওইটা তো বুঝছি। এখন যদি মানে আসে যে আমি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করছি, হ্যাঁ, ওটা দ্বারা মানে আমার রেজাল্টটা ভালো হচ্ছে, ভালো আসতেছে না, তাহলে তারপর আপনি আবার পরবর্তীতে নতুনভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনার কিওয়ার্ড রিসার্চ তাহলে পারফেক্ট ভাবে হয় নাই। জি আচ্ছা, ভাইয়া। তাহলে তো একটা অ্যাড রান করার আগে আপনার কিওয়ার্ড রিসার্চ করে আগে সিটিআর বের করে সিটিআর দেখতে হয়, তাই না ভাই? সবকিছুই দেখতে হবে, সিটিআর, এভারেজ, সিপিসি, সবকিছুই। শুধু সিটিআর উপর ডিপেন্ড করবে না। আর সিটিআর যে শুধু ক্লিক আর ইমপ্রেশনের উপর ডিপেন্ড করে এমন না। আমরা আরো সামনে যখন দেখবো তখন আমরা অনেক কিছু আইডিয়া পাবো যে আসলে একটা অ্যাডে ভালো রেজাল্ট যে শুধু কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে এমন না, সবকিছুর উপর ডিপেন্ড করে। বাজেট, সিপিসি, এরপরে লেখা, এবং আপনার ওয়েবসাইট ইউআরএল, কত কিছুর উপর যে ডিপেন্ড করে তার কোনো অভাব নাই। যেটাকে বলা হয় কোয়ালিটি স্কোর। একটা অ্যাডের রেজাল্ট যে কত জিনিসের উপরে ভালো রেজাল্ট আসবে একটা অ্যাডে, শুধু যে কিওয়ার্ডটা হলেই যে আমার অ্যাডের রেজাল্ট ভালো হয় জান না। এমনও মানুষ আছে অ্যাড রান করে 3টা কিওয়ার্ড দিয়া, তাদেরও কিন্তু হিউজ সেল আসে। এজন্য আমাদের অ্যাডের রেজাল্ট যে সবচেয়ে ডিপেন্ড করে কোয়ালিটি স্কোরের উপর। আপনার অ্যাডের কোয়ালিটি কেমন, কোয়ালিটির উপর আবার কি কি ডিপেন্ড করে, এখানে সবকিছু আছে। এটা সম্পর্কে আমরা যখন পুরো একটা ক্যাম্পেইন রান করব, দেন আপনাকে কোয়ালিটি স্কোর সম্পর্কে আইডিয়া দেবে। এখানে দেখেন বলা আছে অনেক কিছু, ল্যান্ডিং পেজ, কিওয়ার্ড, অ্যাড কপি, ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি, কত কিছু বলা আছে। শুধু যে আমাদের কিওয়ার্ড দিলেই অ্যাডের রেজাল্ট ভালো আসবে, আসলে এটা না। ভাইয়া এই ফাইলটা আপনি এই গ্রুপে দিয়ে দিন।
কেন এই ফাইল কি আপনারা শিখাইছি যে আমি আগেই দিব? যখন শিখাবো তখন আমি দিয়ে দেব, আগে দিয়ে আপনি করবেন কি বলেন? আপনি তো এটা আচ্ছা জানেনই না কিছু, জানেন এটা সম্পর্কে কিছু, যেটার কাজ কি বা এটা দিয়ে করে কি, তাহলে আপনি ফাইল নিয়ে করবেন কি? যেটা আপনার শিখাইছি, যেটা দরকার সেটা তো আমি দিয়েই দিলাম, আবার যখন যেটা লাগবে তখন দিয়ে দিব, তাই আগেই তাড়াহুড়ো করেন না, টেনশন নিয়ে লাভ নাই, যা আছে সবই দিয়ে দিব। জি ভাই, আসসালামু আলাইকুম। তার মানে অ্যাডের রেজাল্ট কখনোই বাজেট কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে না। একটা অ্যাডের রেজাল্ট যে কিসের উপর ডিপেন্ড করে, আমরা যখন একটা ক্যাম্পেইন রান করব, দেন ওভারঅল যখন এটা ডিসকাস করব, তখন আপনাকে আমরা জানতে পারবো যে একটা অ্যাড কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে ভালো রেজাল্ট আসবে, বা ওই যে সিটিআর বলেন, যেগুলোই বলেন সবকিছুই বাড়বে। আমরা তো ক্যাম্পেইন মাত্র শুরু করলাম। জি বলেন, আর কার কি কোশ্চেন আছে? ভাইয়া হ্যালো, জি, শুনতে পাচ্ছি, বলতে থাকেন, আমি শুনতে আছি। বলছি যে এই অ্যাভারেজ সিপিসি কস্ট এগুলো কি মানে মানে ক্যাম্পেইনটা রান করার আগে এগুলো আমাদেরকে আগে থেকে মানে অ্যানালাইজ করে নিতে হয়, তারপরে ফাইনাল সাবমিট করতে হয়? রাইট, হ্যাঁ, এগুলো অ্যানালাইজ করে এই যেখানে যেখানে আমি সেট আপ করছি এখানে এরকম সেট আপ করে দেন আপনি হলো পাবলিশ করবেন, এর আগে তো আর পাবলিশ করবেন না। আর মানে ওই অ্যানালাইজ যেটা মানে এটা কি গুগল থেকে করা যায় নাকি, এই অ্যাভারেজ সিপিসি কস্ট এগুলো সমস্ত কিছু? এই মাত্র আমি যেসব জায়গা থেকে দেখালাম এই সব জায়গা থেকেই করা যাবে সবকিছু। আমার কথা বুঝতে পারছেন? বলছি আমি এখান থেকে অ্যানালাইজ করার জিনিস তো দেখাচ্ছি আপনাকে, এইভাবে ভেবে সেম ভাবে আপনারাও অ্যাড দেওয়ার সময় অ্যানালাইজ করবেন। জি ভাইয়া, বুঝতে পারছি। বলেন, আর কার কি কোশ্চেন আছে? ঢাকার শহরেই 2-1 ঘন্টা পর পর খালি কারেন্ট যায়, গ্রামের ভাই অবস্থা কি? সিপিসি বলেন, মারাত্মক খারাপ। কি সিপিসি বলেন? ভাই সিপিসি যদি, হ্যাঁ সিপিসি ও এস্টিমেট যেটা দিয়েছে, ধরেন 21.12, বেশি বাড়াই দিলে আমার লাভটা কি, এটি একটু জানতে চাই মানে। ওই যে বেশি বাড়াই দিলে এক একটা কিওয়ার্ডের যত বাজেট আছে অনুযায়ী রেজাল্ট গুলো আপনার আগে আসবে, এবং আপনি গুগলকে বেশি টাকা দিচ্ছেন তার মানে আপনার অ্যাডের রেজাল্ট ভালো দিবে এরকম। আচ্ছা, আর যদি কমাই দিই, মনে করেন 21-এর চেয়ে নিচে দিই, তাহলে গুগলও আপনার সাথে কিপটেমি করবে, আপনি যেমন কিপটেমি করতে আছেন। আচ্ছা সার্চ রেজাল্টে আমার নিচে রাখবে এমন কিছু নাকি? এমন কিছুই তো। আচ্ছা আচ্ছা, আচ্ছা বুঝছি। আচ্ছা ভাই, আমরা কি অ্যাড রান করার পরে ওই কিওয়ার্ড ধরে সার্চ দিলে কি দেখতে পারবো যে আমার এই অ্যাডটা এখানে কত নাম্বারে শো করতেছে? ওটা আলাদা টুলস দিয়ে দেখতে হয়, সার্চ টার্মের কিছু টুলস আছে ওই সব দিয়ে দেখা যায়। এছাড়া মাঝে মধ্যে সার্চ না সাপোজ আমি কিওয়ার্ড লিখে সার্চ দিলাম যে আমি হচ্ছে যে কিচেন টুলস, হ্যাঁ, কিচেন টুলস লিখে সার্চ দিলাম, তো আমি তো অ্যাড রান করছি। সাপোজ আমি এখানে সিপিজি দিছি হচ্ছে 30 সেন্ট অথবা 50 সেন্ট, তো আমার অ্যাডটা যে গুগলে রানিং আছে মানে 3 নাম্বার আছে না 4 নাম্বার আছে, এটা কি দেখার উপায় আছে কি? অবশ্যই আছে। এখন আপনি মনে করেন আপনি এই কিচেন টুল কিওয়ার্ডের জন্য সিপিসি দিয়েছিলেন জানি কত, ধরেন 30 সেন্ট দিলাম। আর এক লোক দিয়েছে $2। এখন আপনার মনে হয় কি গুগল কারটা দেখাবে, আপনারটা না তারটা? না, এই জন্যই কোশ্চিনটা আপনার এটাই আমি বলছি করছি, যে তাহলে আমাকে তো সিপিসি তখন বাড়াইতে হবে। এখন সিপিসি বাড়াইলে $2 যে, হুম, এখানে দেখেন কত পেজ আছে, সবগুলো পেজ আপনি খুঁজলে আপনার সেটা অ্যাড অবশ্যই পেয়ে যাবে। দেখা হবে। আমার কথা আগে শুনেন, আপনি যে কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করবেন সেই কিওয়ার্ডটা এখানে লিখে সার্চ করবেন, দেন এইখানে যতগুলো এরকম হুম পেজ আছে না, সব পেজগুলো এক এক বাই করে খুঁজেন, হুম তাহলে পেয়ে যাবেন আপনার অ্যাডও। সবার উপরেই যে আসবে এমন না, এখানে পেজের তো অভাব নাই। কয়টা পেজ আছে জানেন? 10টা পেজ আছে মিনিমাম। এই যে দেখেন, নেক্সট নেক্সট করলে সব দেখতে পাবেন, সবগুলো পেজ চেক করলে এমনিই পাবেন। এবং ওই লোকেশন দিতে হবে যে লোকেশনে এখন অ্যাড রান আচ্ছা, করবেন। এখন 10 নাম্বার পেজে তো মানে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন এই যে ফার্স্ট পেজে টপ রেজাল্টে আসতে গেলে আমাদের পরবর্তীতে কি করতে হবে? কোয়ালিটি সাপোজ আমি ওই স্কোর বাড়াতে হবে, কোয়ালিটি স্কোর বাড়াতে হবে।
কোয়ালিটি স্কোর কিভাবে বাড়াবে? এখন তো আচ্ছা আমরা ওটা পরে এসে ভাই জানাবে। আচ্ছা জন্য আচ্ছা তো আমি ঠিক আপনাকে আছে আগে ক্যাম্পেইন বুঝতে রান পারছি করা এটা পরে। ক্যাম্পেইন রান করা শেখার পর কোয়ালিটি স্কোর বলি। এখন যদি আমি আপনার এইটাই দেখাই যে কোয়ালিটি আচ্ছা না সমস্যা নেই। যখন আমি আপনার এই কোয়ালিটি স্কোরে নিয়ে যাব, যখন আমি আপনাকে বলবো যে এই যে সিপিসি ক্লিক কত কিছু আছে, তখন তো আপনি এগুলো বুঝবেন না, হা করে তাকাই থাকবেন। এখন যদি আমি আপনাকে কোয়ালিটি স্কোরে নিয়ে এই দেখাই কিওয়ার্ড কি, ইমপ্রেশন কি, রিচ কি, ক্লিক কি, সিপিসি কি, বিট কি, এ পর্যন্ত কি আপনার বুঝতে কোনো সমস্যা আছে বলেন তো? এই যতটুকু আমি দেখানো সেখানে কথা বলেন না কেন? এই জিনিসগুলো কি সম্পর্কে আমরা পরিচিত হয়েছি আজকে? না। এগুলো বোঝা না যাইতেছে। ভাই বুঝতে পারছি। এগুলো জি 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 বোঝা গেছে জি এগুলো। জি জি ভাই। হয় না। এই বিট বিডিং বললাম, সিটিআর বললাম, সিপিসি বললাম, ক্লিক বললাম, রিচ বললাম, ইমপ্রেশন কি, কিওয়ার্ড কি, এখনো আমাদের কোয়ালিটি স্কোর বানানোর আরো অনেক জিনিস এখানে আছে না? সেগুলো সম্পর্কে আমরা এখন মতো জানি যে হেডলাইন কিভাবে দিব, রিলিভেন্ট। জি ভাই। তাহলে আমরা কোয়ালিটি না আগে আমরা সব শেষ করি, তারপরে আমরা কোয়ালিটি স্কোর কিভাবে বাড়াবো সেটা। অ্যাড যার যত কোয়ালিটি স্কোর ভালো, তার অ্যাড তত এরকম সামনে আসবে। ওইরকম সিপিসি $1 দিলেও আসবে না, $10 দিলেও আসবে না, বাজেট $100 দিলেও আসবে না। যার অ্যাডের কোয়ালিটি স্কোর যত বেস্ট হবে, তার অ্যাড গুগল সার্চের র্যাঙ্ক এরকম উপরে দেখাবে। কিন্তু নিজের কোয়ালিটি স্কোর একমাত্র নিজেই দেখতে পারবেন, অন্যের কোয়ালিটি স্কোর আপনি কখনোই দেখতে পারবেন না। যারটা তারই দেখা যায়। এই যে এই লোকের যে অ্যাড আসে না, এই লোকের কোয়ালিটি স্কোর সবচেয়ে বেস্ট, এই জন্য এটা আগে আসে, এরপরে এটা কোয়ালিটি স্কোরের উপরেই আমাদের অ্যাডগুলা সার্চে বেশি আসে। ওই যে বাজেট 100 দে, একটা সিপিসি কিওয়ার্ড, একটা কিওয়ার্ড যদি আপনি $1 বাজেট দেন, তো কাজ হইতো না। কারণ কি, একটা গুগল অ্যাড উপরে এরকম র্যাঙ্কে আসতে হলে অনেক কিছু। আগে বলেন, এখানে যখন আমি ল্যাপটপ লিখি, তখন ল্যাপটপ লেখার সাথে সাথে এখানে স্টার্টেক আইকন, এইটা আগে বলেন তো, অন্য কোনো কিছু আয় না কেন? এখানে তো আর অনেক আছে, সবার আগে স্টার্টেক কেন আসে বলেন তো? কে বলতে পারেন? কোনটা ভাইয়া? আমার বিদ্যুৎ চলে গেছিল বুঝতে পারিনি। যখন আমি গুগলে ল্যাপটপ লিখে সার্চ করি, তখন আমার এখানে স্টারটেক ওয়েবসাইটটাই সবার উপরে আসে কেন? এই রায়ান্স আসে না কেন? ওই গ্লোবাল ওই ওই অ্যাডটার ভিডিও স্কোর ভালো। এখানে কি অ্যাড চলে এটা? না না স্যার, না এটা না অ্যাড না না, ওটা ওটা হচ্ছে তো এসইও করা। রাইট, যে ওটা অর্গানিক অ্যাড অর্গানিক ছিল, রেজাল্ট এটা। এসইও করা। এটা এই পুরাতন। এই পুরাতন না, এটার এসইও র্যাঙ্কিং নাম্বার 1-এ আছে। এবং জি জি। ওটা এটা অর্গানিক রেজাল্ট আসবে। তাদের এসইওটা এমন ভাবে করা হয়েছে যে তাদের এটা রেজাল্ট এরকম ফার্স্টেই আসবে। এখন এই এসইও করতে যে কত বছর লাগছে, কত কিছু লাগছে, সব কিছু তারা করেছে বিধায় তারটা আসে। সেম ভাবে আমাদের অ্যাডেরও কোয়ালিটি করে বাড়াতে যা যা আছে এখানে সবকিছু যখন করব, তখন আমরা দেখবো যে এরকম সার্চ করলে আমার অ্যাড ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম পজিশন দেয় গুগল। আচ্ছা ভাইয়া। কম্পিটিটরের সিপিসি ওই জানার কি উপায় আছে নাকি, যে ওরা কত ইউজ করছে, কত কত সেন্ট, কত ডলার? জানার উপায় নাই। কিছু কিছু পেইড টুল থেকে জানা যায় তিনি কি কিওয়ার্ড ইউজ করেছে, পেইড টুল। আচ্ছা আচ্ছা। কিন্তু কত সিপিসি দিয়েছে এবং তার কোয়ালিটি স্কোর কি, এগুলো জানা খুব টাফ, জানা যায় না। তাও সিপিসিটা, কোয়ালিটি স্কোর তো জানাই যাবে না, সিপিসিটা জানা যায় কিনা পেইড টুল দিয়ে আমি শিওর না। আমি জানি যে মোটামুটি জানা যায় না, এটা শুনছি। তাও পেইড টুল দিয়ে হয়তো এখন যেতেও পারে, কারণ যে পরিমাণে আপডেট, পেইড টুল দিয়ে হয়তো হইতেও পারে যে তারা কত সিপিসি ইউজ করে। টুলের ব্যবহার কি আর শেখাবেন ভাই? টুলস এর ব্যবহার শিখে আপনি টাকা দিয়ে টুল কিনতে পারবেন? ও আচ্ছা। আচ্ছা ভাই, আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাড সেলস ক্যাম্পেইন করার পরে আমাদের কত সেলস হলো, এটা কি জানা যাবে? এটা কি সাপ্লায়ার কাছ থেকে জানা যায়? মানে কোনো উপায় আছে যে ওয়েবসাইট, আমি এই অ্যাড ক্যাম্পেইনটা করার পরে আমার এতগুলা সেলস আসছে এই প্রোডাক্টের? জি এটা জানা যায়, ওয়েবসাইট থেকে সরাসরি জানা যায়, অথবা কনভার্সন ট্র্যাকিং নামে আমরা একটা অপশন দেখছিলাম, ওইগুলো ক্রিয়েট করা থাকলে ওইখান থেকেও জানা যায়। আচ্ছা আচ্ছা। ওটা তো আমরা অ্যাড রান করলে আমরাও জানতে পারবো, আবার যে বায়ার উনিও তো জানতে পারবে যে আমার এই অ্যাড রান করার পরে এই সেলস গুলো আসতেছে। জি জানতে পারবে। আচ্ছা ঠিক আছে।
বলেন আর কার কি কোশ্চেন আছে? আব্দুর রহমান সালে ভাই কোশ্চেন করেন। বললাম তো ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ সবাই, তাহলে ভালো থাকবেন। হোমওয়ার্ক হলো জি ভাইয়া, আপনি এই যে ভালো আমি থাকেন। দেখাইছি এইগুলা, এবং হলো ওই যে সেলস কি, ওয়েবসাইট কি, ওইগুলো সব লিখে লিখে সবাই হোমওয়ার্ক জমা দেবেন। ঠিক আছে ভাইয়া, okay.